আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 17। আজকের টপিক হচ্ছে অ্যানোভা অ্যান্ড পোস্ট হক অ্যানালাইসিস। সো লাস্ট ক্লাসে আমরা টি টেস্ট নিয়ে কথা বলছিলাম। টি টেস্টের কাজ ছিল হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে এভারেজে কোনো ডিফারেন্স আছে কিনা সেটা দেখার। বাট আমাদের এমন হইতে পারে যে আসলে দুইটা গ্রুপ না, আমাদের মাল্টিপল গ্রুপ আছে, মোর দেন টু গ্রুপস। সো ধরেন তিনটা, চারটা, পাঁচটা, এরকম। তো সেক্ষেত্রে সেই গ্রুপগুলোর মধ্যে আসলে কোনো এভারেজ ডিফারেন্স আছে কিনা সেটা জানার জন্য আমরা অ্যানোভা করতে পারি। সো অ্যানোভার ফুল মিনিংটা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। আর এখানে ইংরেজিতে যে কথাগুলো লেখা আছে সেটা আসলে বাংলায় বলতেছি আমি। ইট ইজ ইউজ টু কম্পেয়ার দ্য মিনস অফ টু অর মোর গ্রুপস বাই অ্যানালাইজিং ভেরিয়েন্স। সো এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিস করে দেখানো হয় যে আসলে এভারেজে কোনো ডিফারেন্স আছে কিনা। আসতেছি ব্যাপারটা নিয়ে কিভাবে কথা বলা যায়। বাট তার আগে জানতে হবে যে অ্যানোভা আসলে কি করে। সে আসলে টোটাল যে ভেরিয়েবিলিটি ডেটার মধ্যে, আমরা তো ভেরিয়েন্স সম্পর্কে জানি তাই না, যে আমাদের যদি একটা ভেরিয়েবল থাকে সেখানে একটা ভেরিয়েন্স থাকবে। এভারেজ থেকে কি পরিমাণ ডিফারেন্সের মধ্যে আছে বা ছড়ানো আছে ডেটাগুলো, সেই বিষয়টা জানার একটা ওয়ে হচ্ছে ভেরিয়েন্স। সো অ্যানোভা যেটা করে সেটা হচ্ছে অ্যানোভা গ্রুপ ওয়াইজ একটা ভেরিয়েন্স বের করে, আর একটা উইদিন গ্রুপ একটা ভেরিয়েন্স বের করে। তার মানে সে অ্যাকচুয়ালি টোটাল যে ভেরিয়েবিলিটি ডেটার, সেই টোটাল ভেরিয়েবিলিটিটাকে দুইটা গ্রুপে ভাগ করে বা দুইটা পার্টে ভাগ করে, পার্টিশন করে। একটা পার্টিশনকে বলা হয় বিটুইন গ্রুপ ভেরিয়েন্স বা ভেরিয়েন্স ডিউ টু ডিফারেন্সেস ইন গ্রুপ মিনস। আর একটা হচ্ছে উইদিন গ্রুপ ভেরিয়েন্স বা ভেরিয়েন্স উইদিন ইচ গ্রুপ অ্যাজিউম টু বি ডিউ টু র্যান্ডম এরর। এখন এটা আপনি এভাবে চিন্তা করতে পারেন। ফিগার টুটার দিকে তাকান। ধরে নেই আমাদের হাতে তিনটা গ্রুপ আছে। একটা হচ্ছে গ্রুপ ওয়ান, গ্রুপ টু অ্যান্ড লাস্টেরটা হচ্ছে গ্রুপ থ্রি। সো এরকম যদি তিনটা গ্রুপ থাকে, ধরেন আমার ডেটা এইটুকুর মধ্যেই আছে। সো এই যে এইখানে যে ডেটাগুলো আছে গ্রুপ ওয়ানে, তার মধ্যে ডেটার একটা ভেরিয়েশন আছে। সো আমরা এখান থেকে একটা ভেরিয়েবিলিটি পাবো। আবার গ্রুপ টুতে ডেটার কিছু একটা ভেরিয়েবিলিটি আছে। আবার গ্রুপ থ্রিতে সিমিলারলি কিছু একটা ভেরিয়েবিলিটি আছে। এখন আমি তো ফিগার টুটাই মাত্র দেখাইলাম। সিমিলারলি ফিগার ওয়ানেও কিন্তু আমরা সেম ডাটাটাই পাচ্ছি। ডিফারেন্সটা হচ্ছে এইখানে ওদের যে অ্যাভারেজগুলো ছিল সেইগুলো ছিল ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে। বাট ফিগার ওয়ানে যেটা আছে সেখানে তিনটা গ্রুপে আছে, বাট তাদের অ্যাভারেজগুলো জাস্ট সেম জায়গায় বা কাছাকাছি, খুবই কাছাকাছি। কিন্তু তাদের ভেরিয়েবিলিটি কিন্তু সেম। গ্রুপ ওয়ানের যে ভেরিয়েন্স, গ্রুপ টু এর যে ভেরিয়েন্স আর গ্রুপ থ্রি এর যে ভেরিয়েন্স, তারা কিন্তু নিয়ারলি সেম। এখানে যেরকম এখানে সেরকমই। সো আমি এইমাত্র যে ভেরিয়েবিলিটিটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে উইদিন গ্রুপ ভেরিয়েন্স। মানে একটা গ্রুপের ভেতরকার মধ্যে ডেটাগুলোর এভারেজের থেকে ভেরিয়েবিলিটি কীরকম, সেটা নিয়ে আমি মাত্র কথা বললাম। এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স। সো বিটুইন কথাটার মানে হচ্ছে এই যে একটা গ্রুপ, গ্রুপ এ, সরি গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, এই দুইটার মধ্যে ভেরিয়েবিলিটি কিরকম, তারপর এইটার সাথে এইটার ভেরিয়েবিলিটি কিরকম। সো দেখেন এখানে যে তিনটা ডেটা আছে, সরি তিনটা গ্রুপ আছে, এই তিনটা গ্রুপের কিন্তু একটা গ্লোবাল এভারেজ আছে। সো এর এভারেজ যদি 2.5 হয়, এর এভারেজ যদি 5 হয়, এর এভারেজ যদি 7.5 হয়, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমি একটা গ্লোবাল এভারেজ পাবো বা গ্র্যান্ড মিন বলা যেতে পারে, সেই গ্র্যান্ড মিনটা পাবো। সো সেই গ্লোবাল এভারেজ থেকে এই গ্রুপের এভারেজ এবং এই গ্রুপের অ্যাভারেজ এবং এই গ্রুপের অ্যাভারেজ, তাদের একটা ভেরিয়েবিলিটি থাকবে, রাইট? সো বিটুইন গ্রুপের ভেরিয়েবিলিটি আর উইদিন গ্রুপের ভেরিয়েবিলিটির রেশিওটাকেই আমরা এখানে মানে চেক করি। যে দেখেন আমাদের যদি এই বাম পাশেরটার দিকে তাকান, এখানে বিটুইন গ্রুপের ভেরিয়েবিলিটি কিন্তু খুবই কম, তাই না? এখানে তিনটা গ্রুপের অ্যাভারেজই একদম কাছাকাছি। সো এদের গ্র্যান্ড অ্যাভারেজ থেকে ইন্ডিভিজুয়াল অ্যাভারেজের ডিফারেন্সও খুবই কম। সো আমরা এখানে বলতে পারি যে তাদের মধ্যে ভেরিয়েবিলিটি খুবই কম। কিন্তু ফিগার টুতে আমাদের তিনটা গ্রুপের অ্যাভারেজের থেকে মানে গ্লোবাল অ্যাভারেজ থেকে তিনটা গ্রুপের অ্যাভারেজ খুবই দূরে দূরে। সো এখানে কিন্তু আমাদের ভেরিয়েবিলিটিটাও বেশি থাকবে। সো অ্যানোভা যে ডিকম্পোজ করতেছে টোটাল ভেরিয়েবিলিটিকে, সেখানে তাহলে কি দেখা যাচ্ছে যে ফিগার ওয়ানের বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি কম, কার তুলনায়? ফিগার টু এর তুলনায়।
কিন্তু তাদের মধ্যে উইদিন গ্রুপ ভেরিয়েন্স কিন্তু দুইটার ক্ষেত্রেই আমি সেম ধরে নিচ্ছি, দেখেও অনেকটা এরকমই মনে হচ্ছে। সো এই জিনিসটা কি আপনারা ক্লিয়ার? বিটুইন গ্রুপ ভেরিয়েন্স এবং উইদিন গ্রুপ ভেরিয়েন্স, এটা কি আপনারা ক্লিয়ার? একটু রেসপন্স করেন। জি ভাইয়া। ওকে, কারণ এটা যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে হচ্ছে পরের পার্টটা আমি বুঝাইতে পারবো না। সেই জন্য বললাম, আমি আরেকবার বলি, বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি মানে হচ্ছে একটা গ্রুপের অ্যাভারেজের সাথে আরেকটা গ্রুপের অ্যাভারেজের, সরি, এই যে বিটুইন যে গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপের সাথে থেকে গ্লোবাল যে অ্যাভারেজ, সেই গ্লোবাল অ্যাভারেজ থেকে এই ইন্ডিভিজুয়াল অ্যাভারেজগুলো কি পরিমাণ স্প্রেড আছে সেটা আমরা মেজার করি, সেটা আমরা পাই বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি থেকে। আর উইদিন গ্রুপ ভেরিয়েন্স আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে প্রত্যেকটা গ্রুপের ভেতরকার ডেটাগুলোর ভেরিয়েবিলিটি কীরকম। সো সো আমাদের এইম হচ্ছে এভারেজগুলো সেম কিনা এটা জানা। সো এখন যদি আমাদের এভারেজগুলো সেম হয়, সেক্ষেত্রে আমাদের বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি খুবই ছোট হবে। এই কথাটা নিয়ে বলতেছি। দেখেন এইখানে এভারেজগুলো খুবই কাছাকাছি। সো আমাদের বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি খুবই কম। যেখানে গ্র্যান্ড মিন ধরেন এই পয়েন্টে এ, সরি, গ্রুপ ওয়ান, গ্রুপ বি, গ্রুপ টু, গ্রুপ থ্রি, তাদের এভারেজে কিন্তু খুবই কাছাকাছি। সো খুবই কনসেন্ট্রেটেড একটা অবস্থায় আছে। সো এটার ক্ষেত্রে বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি খুবই কম, আর এটার ক্ষেত্রে বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি খুবই বেশি। সো এখানে প্রথম প্রথম পয়েন্ট যেটা লিখছে সেটা হচ্ছে ইফ দ্য গ্রুপ মিনস ওয়ার ইকুয়াল, the between group variability would be small and most of the variability would be due to differences within the groups. সো আমাদের যে ডিকম্পোজিশনটা হচ্ছিল সেটা কোত্থেকে হচ্ছিল? টোটাল থেকে। সো টোটাল ভেরিয়েবিলিটিকে আমরা দুইটা ভাগ করতেছিলাম, একটা হচ্ছে বিটুইন গ্রুপ ভেরিয়েবিলিটি এবং উইদিন গ্রুপ ভেরিয়েন্স। সো আমাদের যদি বিটুইন গ্রুপ ভেরিয়েন্স খুবই কম হয়, সো ম্যাক্সিমাম ভেরিয়েন্স কোথায় চলে যাবে? উইদিন গ্রুপ ভেরিয়েন্সে। সো এই দুইটার মধ্যে আমাদের এইটাতে যদি বিটুইন গ্রুপ ভেরিয়েন্স খুবই কম হয়, তার মানে ম্যাক্সিমাম ভেরিয়েন্স কার জন্য? উইদিন গ্রুপ ভেরিয়েন্সের জন্য হচ্ছে। সো এভাবে আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি যে টোটাল ভেরিয়েবিলিটি 100%, সো বিটুইন গ্রুপে যদি, মানে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স যদি 10% হয়, তাহলে উইদিন গ্রুপ ভেরিয়েন্স হবে 90%। কিন্তু এটার মধ্যে দেখা যাবে যে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স হয়তো 40% আর উইদিন গ্রুপ ভেরিয়েন্স হচ্ছে 60%। সো 100% ভেরিয়েন্সটা দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে গেল, এবং বিটুইনে কিন্তু পরিমাণটা অনেক বেশি কম্পেয়ার টু দিস ওয়ান। এখানে ছিল 10%, এখানে হয়ে গেল 40%। সো এই পার্সেন্টের কথাটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সো আমরা এখানে আসলে অ্যানোভাক যেভাবে কাজ করে সেটা হইলো, আমরা এই যে দুইটা ভেরিয়েবিলিটির রেশিও পাচ্ছি, এইটার মধ্যে শুধু একটার মধ্যে চিন্তা করি, এখানে বিটুইন ভেরিয়েবিলিটি এবং উইদিন ভেরিয়েবিলিটি পাচ্ছি। সো এফ সরি অ্যানোভা অ্যাকচুয়ালি কাজ করা হচ্ছে এই বিটুইন ভেরিয়েবিলিটি এবং উইদিন ভেরিয়েবিলিটির রেশিও নিয়ে। সো আমার রেশিওটা যত ছোট হবে, এই এই এভারেজগুলো তত কাছাকাছি থাকবে। সো আমাদের নালটা হচ্ছে নট রিজেক্টেডের চান্সও তত বাড়তে থাকবে। কারণ কারণ হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটা কি সেটা দেখি। অ্যানোভার নাল হাইপোথিসিস হচ্ছে, এখানে যেটা লিখছি সেটা হচ্ছে μ1 ইকুয়াল টু μ2 ইকুয়াল টু μ3 আপ টু μk। সো আমার যদি গ্রুপ কে সংখ্যক হয়, এই এক্সাম্পলটাতে ছিল তিনটা তিনটা গ্রুপ ছিল। সো এইটার জন্য নাল ছিল হচ্ছে μ1, μ2 অ্যান্ড μ3। আর অল্টারনেটটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান গ্রুপ মিন ডিফার্স ফ্রম দ্য আদার্স। সো তার মানে হচ্ছে আমি কিন্তু এখান থেকে এই ইনফরমেশন পাচ্ছি না যে কোন গ্রুপটা আসলে ডিফারেন্ট। আমরা জাস্ট এইটুকু জানতে পারতেছি যে হয়তো যে কোনো একটা ডিফারেন্ট হওয়ার চান্স আছে। তো সেটা আসলে কিভাবে হইলো? এইভাবে হইলো, ধরেন এখানে যে তিনটা ছিল, যে কোনো একটা যদি খুব দূরে চলে যায়, তখন আমাদের এই বিটুইন ভেরিয়েবিলিটিটা বেড়ে যাবে। সো যেহেতু বিটুইন ভেরিয়েবিলিটি বেড়ে যাচ্ছে, তখন আমাদের এই বিটুইন টু উইদিনের যে রেশিও, আমি যদি ফর্মুলাটায় চলে যাই, এই যে দেখেন, দ্য টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে এফ স্ট্যাটিস্টিক, আর ইট ইজ দ্য রেশিও অফ মিন স্কোয়ার বিটুইন মানে হচ্ছে বিটুইন স্কোয়ার মানে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স, আর মিন স্কোয়ার উইদিন হচ্ছে উইদিন স্কোয়ার ভেরিয়েন্স, সরি উইদিন গ্রুপ ভেরিয়েন্স। সো আমি যেটা বলতেছিলাম যে বিটুইন যেটা ছিল একটা গ্রুপের থেকে অন্য একটা গ্রুপের ভেরিয়েবিলিটি টু দ্য উইদিন গ্রুপ ভেরিয়েবিলিটি।
সো নিচে হচ্ছে উইদিন আর উপরে হচ্ছে বিটুইন। সো বিটুইনেরটা যত বড় হবে আমাদের ভেরিয়েবিলিটিটা, মানে একটা গ্রুপের থেকে আরেকটা গ্রুপের ডিফারেন্সটা তত বাড়তে থাকবে, রাইট? সো এখানে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে সেটা হইলো, ধরেন এই টোটাল যেটা, এটা হচ্ছে ধরেন গ্লোবাল, এবং গ্লোবালের এভারেজ ধরেন এই জায়গায়, কিন্তু এটা হচ্ছে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। সো প্রত্যেকটা গ্রুপের তো আলাদা করে এভারেজ আছে। সো এই গ্রুপটার এভারেজ ধরেন এই পয়েন্টে, এই গ্রুপটার এভারেজ ধরেন এই পয়েন্টে, এবং এই গ্রুপটার এভারেজ ধরেন এই পয়েন্টে। সো আমি যদি এখন টেস্ট করি, তো টেস্ট করলে দেখেন আমার বিটুইন গ্রুপের ভেরিয়েবিলিটি কিন্তু অনেক বেশি, কারণ এভারেজটা ছিল, গ্লোবাল এভারেজটা ছিল এই পয়েন্টে। এখান থেকে প্রথমটার এভারেজ হচ্ছে এই জায়গায়, দ্বিতীয়টার এভারেজ এই জায়গায়, তৃতীয়টা এই জায়গায়। সো এখানে কিন্তু ভেরিয়েবিলিটি অনেক বেশি। সো যখন এই এফ এর উপরে, এই এই রেশিওটার উপরে হচ্ছে বিটুইন ভেরিয়েবিলিটি আর নিচে হচ্ছে উইদিন ভেরিয়েবিলিটি। সো এই রেশিওটা কখন বড় হবে? তখনই বড় হবে যখন এই গ্লোবাল এভারেজ থেকে ইন্ডিভিজুয়াল গ্রুপের এভারেজগুলো দূরে দূরে থাকবে। এইটুকু বুঝতে পারছেন? সো এইগুলো যেহেতু দূরে দূরে থাকতেছে, তখনই কিন্তু এই বিটুইন ভেরিয়েবিলিটিটা বড় হয়ে যাচ্ছে। আর উইদিন ভেরিয়েবিলিটিটা অ্যাজ ইউজুয়াল আর কি, এদের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যেরকম হয় আর কি। সো এই বিটুইনটা যদি কাছাকাছি, মানে যদি এইগুলা ধরেন একটা নিচে আরেকটা থাকতো, সেক্ষেত্রে দেখা যেত যে গ্লোবাল এভারেজ থেকে খুবই কাছাকাছি আছে সবগুলো। সেক্ষেত্রে আমাদের বিটুইন ভেরিয়েবিলিটি খুবই কম থাকতো, এবং এমন হইতে পারতো যে এইটার এটা সমান। সো রেশিওটাতে হয়ে গেল ওয়ান, ইভেন ওয়ানের চেয়ে ছোট। সো এরকম হইতে পারে। সো এইভাবে হচ্ছে আসলে এফ স্ট্যাটিস্টিক, মানে অ্যানোভারটা কাজ করে। সো আমরা যেটা নিয়ে কথা বলতেছি এখন সেটা হচ্ছে এফ স্ট্যাটিস্টিক। সো এফ স্ট্যাটিস্টিকের ফর্মটা হচ্ছে উপরে মিন স্কোয়ার বিটুইন এবং নিচে হচ্ছে মিন স্কোয়ার উইদিন। তো আমি আরেকবার বলি, মিন স্কোয়ার বিটুইন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোর এভারেজের থেকে, মানে এভারেজগুলো গ্লোবাল এভারেজের থেকে কি পরিমাণ স্প্রেড আছে সেইটা জানার একটা মেজারমেন্ট। আর মিন স্কোয়ার উইদিন হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোর ভেতরকার পয়েন্টগুলোর মধ্যে তাদের তো একটা এভারেজ আছে, সেই এভারেজগুলো থেকে ওই পয়েন্টগুলো কি পরিমাণ স্প্রেড আছে সেটা জানার একটা মেজারমেন্ট। তো এইখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটার ভেতরকার ভেরিয়েবিলিটিগুলো যোগ করা হয়েছে, যে এইটার ভেরিয়েবিলিটি প্লাস এটার ভেরিয়েবিলিটি প্লাস এটার ভেরিয়েবিলিটি এরকম। তো আমি যদি এখন ফর্মুলাটায় যাই, তো ফর্মুলাটা হচ্ছে একটু বিদঘুটে, বাট এটা দেখানোর জন্য দেখাচ্ছি। এত ডেপথে যেতে হবে না, যারা হচ্ছে আগে পড়ছেন তাদের কাছে এটা একটু ফ্যামিলিয়ার মনে হবে। সো এটা আসলে ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগবে না আমাদেরকে, আমরা জাস্ট ফাংশনালিটি একটা দিয়ে দিব, কাজ হয়ে যাবে। বাট এখানে আমি ফরমেশনটা বলে দিই। তো প্রথমে আমাদেরকে গ্রুপ মিনটা বের করতে হয়। তো গ্রুপ মিন মানে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ভেতরে এভারেজ কত। সো এই যে এখানে যেটা বলতেছিলাম, যে এই এই ডিস্ট্রিবিউশনটা বা এই গ্রুপটার এভারেজ হচ্ছে ধরেন এই পয়েন্টে। সো আমাকে তো ফার্স্টে এইটা ডেটা যেহেতু হাতে আছে আমাদের, সেখান থেকে আমরা এভারেজটা বের করতে পারবো। সিমিলারলি এটা বের করতে পারবো, সিমিলারলি এটাও বের করতে পারবো। সো সেটার ফর্মুলা হচ্ছে এটা। সো এখানে বলা হচ্ছে এক্স আই বার প্লাস ইকুয়াল টু সামথিং। দেন আমাদের গ্র্যান্ড মিনটা দরকার, বা গ্লোবাল মিন যেটা বললাম আমি সেটা দরকার। তারপরে দরকার হচ্ছে মিন স্কোয়ারস। সো মিন স্কোয়ারটা হচ্ছে ওই যে মিন স্কোয়ার বিটুইন এবং মিন স্কোয়ার উইদিন, সেগুলোর ফর্মুলা আর কি। এখানে এগুলো এসএসবি হচ্ছে আবার এখানে দেওয়া আছে। সো এসএসবি এর ফর্মুলা হচ্ছে এটা, উইদিনের ফর্মুলা হচ্ছে এটা। আলটিমেটলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এফ। সো এফটা অ্যাকচুয়ালি সবার লাস্টে থাকে এই টেবিলে। এই টেবিলটাকে বলা হয় অ্যানোভা টেবিল। এই টেবিলের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সোর্স অফ ভেরিয়েবিলিটি। তো আমাদের টোটাল ভেরিয়েবিলিটিটা দুইটা কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে বিটুইন ভেরিয়েবিলিটি আর একটা হচ্ছে উইদিন ভেরিয়েবিলিটি। সো টোটালটা এখানে লেখা আছে এস এস টি ইকুয়াল টু এস এস বি প্লাস এস এস ডাব্লিউ। সো এই দুইটা অ্যাকচুয়ালি এখানে যোগ করে এটা নামানো হয়েছে। আর ডিগ্রিজ অফ ফ্রিডমের ব্যাপারটা যেটা, এটা একটু বুঝতে হবে। তো আমাদের এস এস টিতে টোটালে আমাদের টোটাল কম্পোনেন্ট যদি কে এন সংখ্যক হয়, এন মানে হচ্ছে প্রত্যেকটা গ্রুপে কতগুলো করে অবজারভেশন আছে। যে এখানে যদি এখানে 10টা থাকে, এখানে 10টা থাকে, এখানে 10টা থাকে, সো আমাদের টোটাল তিনটা গ্রুপে প্রত্যেকটা 10টা করে আছে, টোটাল 30টা। সো ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে ওয়ান মাইনাস একটা কমবে, কে এন মাইনাস ওয়ান। আর বিটুইনটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপের থেকে এক করে মাইনাস হবে, সো কে মাইনাস ওয়ান। কারণ হচ্ছে এই যে গ্লোবালটা ক্যালকুলেট করা হয়েছে
আর উইদিনের ক্ষেত্রে কে ইন্টু এন মাইনাস ওয়ান, কারণ প্রত্যেকটার ভেতর থেকে একটা মাইনাস করা হয়েছে গ্লোবালটা মানে গ্রুপ মিনটা বের করার জন্য। সেই জন্য হচ্ছে কে ইন্টু এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান হচ্ছে প্রত্যেকটার ভেতর থেকে যেহেতু অ্যাভারেজটা ক্যালকুলেট করা হয়েছে একটা, সো সেটা হচ্ছে একটা ডিগ্রি অফ ফ্রিডম সেখানে কমে গেছে। আর গ্রুপ সংখ্যা হচ্ছে কে, সেই জন্য হচ্ছে কে। তো এটা নিয়ে এত টেনশন করতে হবে না, বাট আমাদের এইটুকু ইনফরমেশন জানা দরকার যে আমরা আসলে কম্পারিজনটা তখনই করতে পারবো যখন এই কে এর সংখ্যাটা অ্যাটলিস্ট টু হবে, রাইট? সো কে মানে হচ্ছে নাম্বার অফ গ্রুপস। সো নাম্বার অফ গ্রুপস যদি টু না হয়, সেক্ষেত্রে এইটা দেখা যাবে যে ওয়ান। ধরেন আপনি একটা একটা গ্রুপ নিলেন, সো একটা গ্রুপকে আপনি আসলে কার সাথে কম্পেয়ার করবেন? সেক্ষেত্রে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডমও হয়ে যাবে জিরো। এবং জিরো হইলে এই পাশে জাস্ট ইয়েটা আছে, ইয়ে কি বলে, মিন স্কোয়ারটা আছে, সেখানে দেখেন নিচে হচ্ছে কে মাইনাস ওয়ান। তো সেক্ষেত্রে এটাও ক্যালকুলেট হবে না, আলটিমেটলি এটা হবে না। সো এই ফর্মুলাটা এইটুকু জানা দরকার যে আমাদের আসলে কতগুলো গ্রুপ অ্যাটলিস্ট দরকার বা কতগুলো অবজারভেশন অ্যাটলিস্ট দরকার আমাদের অ্যানালিসিসটা সাকসেসফুলি করার জন্য। তো এখন আমি একটু একটা ডেমনস্ট্রেশন দেখাই, এটা হচ্ছে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে কিভাবে এই ব্যাপারটা কাজ করতেছে। আমি লিঙ্কটা জুমে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা শাইনি অ্যাপ। তো এটা আমাদের ডেমনস্ট্রেশনের জন্য দেখানো যে অ্যানোভা আসলে কিভাবে কাজ করে বা টেবিল টেবিল কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে, সব ক্যালকুলেশন গুলো কি এখানে আছে, আমি এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছি। ওকে, সো অনেক কিছু আছে, আমরা যা সরাসরি একটা জিনিস দেখি সেটা হচ্ছে ডান পাশে অ্যানোভা স্পেসিফিকেশনসে এফেক্ট সাইজ দেয়া। সে এফেক্ট সাইজের মধ্যে আমি আসলে ম্যানুয়ালি ইনফরমেশনগুলো দিতে পারবো যে এভারেজ আসলে কিরকম ডিফারেন্স হবে। সো আমি যেহেতু ডেমনস্ট্রেশন করতেছি, প্রথমে এই সেটিংসগুলো যা যেভাবে বলছে সেভাবে থাকুক। আমি জাস্ট এইটা দেখাই যে নাম্বার অফ অবজারভেশনস পার এক্সপেরিমেন্টাল গ্রুপ। এটা মানে হচ্ছে ওই যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে কতগুলো করে অবজারভেশন থাকবে। সো আমি এটা 30 করে দিই। সো আমি 30টা অবজারভেশন হচ্ছি প্রত্যেকটা গ্রুপে। এখন আমি স্যাম্পলে ক্লিক করি। আচ্ছা, স্যাম্পলে ক্লিক করলে এই যে গ্রুপ ওয়ানে 30টা অবজারভেশন এখানে আছে, গ্রুপ টুতে 30টা, এবং গ্রুপ থ্রিতে 30টা। সো এখানে হচ্ছে র্যান্ডমলি অ্যাসাইন হয়েছে এই ভেরিয়েবল ভ্যালুগুলো প্রত্যেকটা গ্রুপের মধ্যে। আমি যদি এখন ডেনসিটি প্লটে ক্লিক করি, এখানে আর কি আমরা ডেনসিটি প্লটটা দেখতে পারবো। আচ্ছা, আমাদের প্লট গ্রুপ তো তিনটা ছিল, রাইট? আরেকবার স্যাম্পলে ক্লিক করি। আচ্ছা, তিনটাই আছে আসলে, ওই একটা নিচে আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে। সো এদের আসলে এভারেজটা খুবই কাছাকাছি। সো হয়তো এইটার এভারেজ এই জায়গায়, আমি যদি ডেসক্রিপটিভসে যাই তাহলে এভারেজের ইনফরমেশনগুলো পাবো। সো গ্রুপ ওয়ানের এভারেজ হচ্ছে 5.52, গ্রুপ টু এর হচ্ছে 5.09, গ্রুপ থ্রি হচ্ছে 4.88। সো এই এভারেজগুলো খুবই কাছাকাছি এবং স্যাম্পল সাইজ দেখা যাচ্ছে 30টা করে। সো এখন আমরা যে ইনফরমেশনটা দেখবো সেটা হচ্ছে নিচে দেখেন পি ভ্যালু অ্যানোভা, এটা দেখা যাচ্ছে 0.490। সো এইখানে যে আমাদের তিনটা গ্রুপ আছে, এই তিনটা গ্রুপের ডেটা নিয়ে অ্যানোভা করার পর আমাদের পি ভ্যালুটা এটা আসছে। আমরা যদি অ্যানোভা টেবিলে ক্লিক করি আমরা আসলে টেবিলটা দেখতে পারবো। তো এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে রেসিজুয়াল। সো রেসিজুয়াল মানে হচ্ছে ওই উইদিন, আর গ্রুপ যেটা সেটা মানে হচ্ছে বিটুইন। ঠিক আছে, সেটি মানে জাস্ট টার্মিনোলজির ডিফারেন্স। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে পি ভ্যালুটা, সেটা কিভাবে আসলো। আমি যদি আরেকবার স্লাইডে যাই, সরি, এই যে এফ ভ্যালুটা কিভাবে আসলো। এফ ভ্যালুটা আসলো হচ্ছে এই যে মিন স্কোয়ার বিটুইন ডিভাইডেড বাই মিন স্কোয়ার উইদিন। সো বিটুইনের ভেরিয়েবিলিটি যদি আমি বাড়ায় দিই, আর সেক্ষেত্রে দেখা যাবে যে এটা কিভাবে বাড়বে, এই ভেরিয়েবিলিটি কিভাবে বাড়বে, তখনই বাড়বে যখন আমি যে কোনো একটা গ্রুপের অ্যাভারেজকে চেঞ্জ করে দিব। সো আমি এখন ম্যানুয়ালি এই চেঞ্জটা করব। সেটার জন্য আমি এফেক্ট সাইজে গিয়ে ম্যানুয়ালি ক্লিক করি। তো আমি গ্রুপ থ্রিটাকে একটু সামনে নিয়ে যাই, ধরলাম টুতে নিয়ে যাই। এখন স্যাম্পল করি। সো এই যে একটা গ্রুপ, এই গ্রুপটা একটু সামনের দিকে চলে আসছে। সো এটা আসলে আমি এখানে ম্যানুয়াল চেঞ্জ করার কারণে হয়েছে। আর বাকি দুইটা কিন্তু আগের মতোই জিরো বরাবর আছে। আমি যদি ডেসক্রিপটিভসে যাই, সেখানে গেলে দেখবো হচ্ছে গ্রুপ ওয়ান এর মিন জিরোর কাছে, গ্রুপ টু এর মিন জিরোর কাছে, কিন্তু গ্রুপ থ্রি এরটা
টু এর কাছে চলে গেছে। সো ওইটাই আমি ম্যানুয়ালি এখানে চেঞ্জ করে দিলাম জাস্ট দেখানোর জন্য। তো এখন দেখেন আমাদের পি ভ্যালুর অ্যানোভা কত, এটা হচ্ছে জিরো, মানে অলমোস্ট নিয়ার জিরো। মানে এখানে আসলে জিরো কখনো হবে না, এটা 0.00 একটা একটা সার্টেন জায়গায় গিয়ে হয়তো কোনো একটা নাম্বার আছে। যদি অ্যানোভার টেবিলটা দেখি তাহলে দেখবো যে এখানে গ্রুপের মিন স্কোয়ারের ভ্যালুটা বেড়ে গেছে, রেসিজুয়ালটা কম। এখন আমি যদি এটা একটু কমায় দিই, ওয়ানের কাছে নিয়ে আসি গ্রুপ থ্রি এরটা, এবং স্যাম্পল দেই, তাহলে এটা আবার রান হবে। এখন হয়ে গেছে 15, আর এফ এর ভ্যালুটা একটু কমে আসছে। আমি যদি এটা আরেকটু কমাই, জিরোতে নিয়ে আসি, আবার স্যাম্পল করি, তাহলে এখন মিন স্কোয়ার আরো কমে গেছে, আর এফ এর ভ্যালু এখন ওয়ানের চেয়ে নিচে নেমে গেছে, আর সাথে সাথে পি ভ্যালুটাও কিন্তু বেড়ে গেছে। তো পি ভ্যালু এখন 0.05 এর চেয়ে বেশি। সো আমাদের নাল রিজেকশনের কোনো ওয়ে নাই। সো ডেনসিটি প্লটে গেলে দেখবো যে একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়ে গেছে। সো এখানে কিন্তু এভারেজে কোনো ডিফারেন্সটা এখন নাই। আমি যদি আবার এটা চেঞ্জ করে দেই, এটা এখন নেগেটিভে নিয়ে আসলাম গ্রুপ থ্রি এরটা, স্যাম্পল। সো এটা একটু এই পাশে চলে আসছে, একই সাথে আমাদের পি ভ্যালু অফ অ্যানোভাটাও নিচে নেমে আসছে। সো এটা 0.05 এর নিচে নেমে আসছে। তার মানে হচ্ছে অ্যাট লিস্ট একটা গ্রুপের এভারেজ ডিফারেন্ট, এই পি ভ্যালুটা এটাই মিন করে। ঠিক আছে। সো একই সাথে আমি অ্যানোভাতে গেলেও দেখবো যে মিন স্কোয়ার এররটা বেড়ে গেছে। সো এই পি এফ ভ্যালুটা হচ্ছে এইটা আর এটার রেশিও। সো 7.03 ডিভাইডেড বাই 1.06, তো সেটাই হচ্ছে 6.6। সো এই এফ ভ্যালুটা হচ্ছে আমরা সেই ডিস্ট্রিবিউশন থেকে পাই, এফ ডিস্ট্রিবিউশন থেকে পাই। সো আমি এখানে একটু এফ ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে দেখাই সেই দিনের স্লাইড থেকে। ওকে, সো এফ ডিস্ট্রিবিউশনটা দেখেন, আমাদের টার্গেট হচ্ছে পি ভ্যালুটা বের করা, রাইট? সো এই যে এফ ডিস্ট্রিবিউশনে দেখবেন আমাদের অ্যাকচুয়ালি দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এটা হচ্ছে ডিএফ ওয়ান, আর এটা হচ্ছে ডিএফ টু। সো এই অ্যানোভার মধ্যে ডিএফ ওয়ানটা হচ্ছে বিটুইন গ্রুপের যে ভেরিয়েবিলিটি, সেইটার এক, সেইটার সাথে যে ডিগ্রিজ অফ ফ্রিডম সেইটা। সো যদি আবার ওই টেবিলটাতে যাই, ফর্মুলার টেবিলে, সো এই যে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো দেখতেছি কে মাইনাস ওয়ান, সো এই কে মাইনাস ওয়ানটা হচ্ছে এইটা ডিএফ ওয়ান। আর উইদিনের জন্য যেটা আছে কে ইন্টু এন মাইনাস ওয়ান, সে হচ্ছে ডিএফ টু। সো এই জিনিসগুলো আমাদের কেন দরকার? এই জিনিসগুলো দরকার হচ্ছে কারণ এদের উপরেই এই এফ ডিস্ট্রিবিউশনটা শেপ কেমন হবে সেটা ডিপেন্ড করে। তো শেপের কথা কেন আসতেছে? শেপের কথা আসতেছে কারণ আমাদের আসলে পি এর ভ্যালুটা দরকার, বা ক্রিটিক্যাল ভ্যালুটা দরকার। সো দেখেন, যখন আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম ওয়ান থাকে প্রথমটা, আর দ্বিতীয়টা ওয়ান থাকে, তখন এই এফ ডিস্ট্রিবিউশনের শেপটা হচ্ছে খুবই স্কিউড। সো অনেকটা এরকম যে শুরুই হচ্ছে উপর থেকে, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামে। সো আমাদের ক্যালকুলেটেড এফ এর ভ্যালু যদি, এখানে এফ এর ভ্যালু কত আসছে, এখানে ক্যালকুলেটেড এফ এর ভ্যালু আসছে 6.6। সো টু ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং সরি, প্রথম ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে টু, দ্বিতীয় ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 87। সেইটার জন্য যে গ্রাফ আছে এফ স্ট্যাটিস্টিকের, সেই গ্রাফের মধ্যে এই এফ এর ভ্যালুটা কোনো একটা প্লেসে কাট করবে, রাইট? তো এইখানেও যেরকম, ধরেন ডিগ্রি অফ ফ্রিডম ওয়ানের জন্য 1 = 10 এর জন্য, এবং ডিএফ 2 = 20 জন্য গ্রাফটা হচ্ছে এইরকম। সো যত এটা বাড়বে বা কমবে, এটার শেপটা তত ডানে বামে যাবে। সো আমি ধরে নিচ্ছি আমাদেরটা এরকম। সো সেখানেও ধরেন যদি এই জায়গাতে কাটে, থ্রিতে যদি কাটে, তাহলে এই পয়েন্টে ডান দিকে যে এরিয়াটা হবে, সেই এরিয়াটাই হচ্ছে আমাদের পি ভ্যালু। সো যদি এরকম হইতো যে এটা অ্যাকচুয়ালি টুতে কাটে, সো টু এর এখানে যে এরিয়াটা হবে, এই বরাবর ভার্টিক্যাল লাইনটা, এই পাশে যে এরিয়াটা আমাদেরকে দিবে সেই হচ্ছে আমাদের পি ভ্যালু। সো তার মানে হচ্ছে এই রেশিওটা, এফ এর রেশিওটা যত ছোট হবে, ধরেন ওয়ান,
ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে এই বরাবর কাট হয়েছে, তার মানে এই এই এরিয়া তো তো অনেক বড়। সো এটা অবভিয়াসলি 0.05 এর চেয়ে বড় হবে। সো এফ এর ভ্যালু যত ছোট হতে থাকবে, আমাদের পি এর ভ্যালু তত বাড়তে থাকবে। সো এফ এর ভ্যালু ছোট মানে আসলে নাল নট রিজেক্টেড, আর এফ এর ভ্যালু বড় মানে নাল রিজেক্টেড হয়ে যাচ্ছে বা হওয়ার চান্স থাকতেছে, ডিপেন্ড করতেছে কাট পয়েন্টটা কোন জায়গায় বা ক্রিটিক্যাল ভ্যালুটা কোন জায়গায়। তো এইটা এখানে লিখে আছে এফ ডিস্ট্রিবিউশন। এটা আসলে ডিস্ট্রিবিউশন অফ রেশিও অফ টু ভেরিয়েন্সেস। সো এখানে যেটা হচ্ছে অ্যানোভাতে আমরা বিটুইন গ্রুপ ভেরিয়েন্স রাখতেছি উপরে, আর উইদিন গ্রুপ ভেরিয়েন্স রাখতেছি নিচে। সো দুইটা ভেরিয়েন্স, রাইট? সো দুইটা ভেরিয়েন্সের রেশিও সে আসলে এফ ডিস্ট্রিবিউশন ফলো করে। সো এখানে ডিএফ ওয়ান হচ্ছে প্রথমটার অ্যাকর্ডিংলি, আর দ্বিতীয়টার অ্যাকর্ডিংলি হচ্ছে ডিএফ টু। এখানে লেখা আছে ইউজড ইন কম্পেয়ারিং ভেরিয়েন্সেস ইন টু গ্রুপস। এইটাই ছিল আসলে এফ ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, এটা অনুপার সাথে দেখাই দিলাম আজকে। আচ্ছা, আমি আরেকবার এখানে যাই। এখানে কি আর কিছু দেখানো বাকি আছে? না। এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন। আচ্ছা, সো এখন আমরা কোড শুরু করি। ক্লাস হচ্ছে 17। ওকে, অনেকে হয়তো মার্কডাউনের এই জিনিসটা খেয়াল করছেন, এখানে নতুন করে কিছু জিনিস অ্যাড হয়েছে। এটা হচ্ছে থিম, এটা হচ্ছে হাইলাইট, আর এই দুটো তো অলরেডি জানেন। সো থিম হাইলাইট, এখানে অনেকগুলো অপশন আছে, বাকি অপশনগুলো আমি অ্যাকচুয়ালি নোট করে রাখছি। এগুলা ওই বইয়ে আছে, আমি যে বইটা আপনাদের সাথে শেয়ার করছি সেখানে পাবেন। বাট আমি বলে দিই কি কি আছে। আমি মনে হয় এই লিঙ্কটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, আউটপুট অপশন কি কি হইতে পারে সেটা দেওয়া আছে এই জায়গায়। তারপর আউটপুট ফরম্যাট, থিম, রাইট। আচ্ছা দাঁড়ান। ও আচ্ছা, এইখানে এই লিঙ্কটাতে আসলে সবগুলো আছে, আমি মনে হয় এখান থেকে ফলো করি। রাইট। আর মার্কডাউনের থিম গ্যালারি আছে, এখানে গেলে হচ্ছে আপনারা ইনফরমেশন গুলো পাবেন, সেলেরন থিম দেখতে কেমন। তারপর মানে এই যে এখানে হচ্ছে সবগুলো থিমের নাম দেওয়া আছে, সেলেরন, কসমো, ফ্ল্যাটলি, জার্নাল। আমি হচ্ছে জার্নালটা ইউজ করছি এখানে। So, এক একটা থিমের স্টাইল, কালার, তারপর হচ্ছে ফন্ট স্টাইল, এগুলো আর কি ডিফারেন্ট। সেটা হচ্ছে জার্নাল থিমের ফন্ট স্টাইল, আমি এটা ইউজ করলাম আর কি। যাই হোক, আর হাইলাইট ট্যাঙ্গো হচ্ছে যে কোডগুলোর হাইলাইটিং কেমন হবে, সেটার ইনফরমেশন গুলো ওখানে আছে, দেখে নিন। আজকের কাজ শুরু করি। আজকে মনে ডিপ লেয়ার লাগবে না, But তাও লোড দিয়ে নিছিলাম অভ্যাসবশত। ডেটাটা ফার্স্ট আমি ক্রিয়েট করে নিই। সেখানে আমি 1 2 3 দিলাম সেট ডট সিট দিয়ে, কারণ আমি র্যান্ডমলি ডেটা জেনারেট করতেছি। সো এক একবার জন্য এক এক ডেটা না আসে আমার কাছে, প্রত্যেকবার সেম ডেটা আসুক, এটা আমার বুঝতে সুবিধা হবে। সো প্রথমে একটা গ্রুপ আমি ক্রিয়েট করলাম, যেটা নাম দিলাম গ্রুপ এ। সেখানে আমি র্যান্ডম নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে 10টা ডেটা নিলাম, এভারেজ ধরলাম 50, এবং স্ট্যান্ডার্ড ডিভিশন ধরলাম 5। সেখানে জাস্ট র্যান্ডমলি ডেটা জেনারেট করা হচ্ছে একটা র্যান্ডম নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। সিমিলারলি এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে ডেটা জেনারেট করা হচ্ছে, যেটার অ্যাভারেজ ধরা হয়েছে 55, আর পরেরটার অ্যাভারেজ ধরা হয়েছে 77। এবং সবগুলোর ক্ষেত্রেই খেয়াল করেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরা হয়েছে 5, সেম ধরা হয়েছে। এটার কারণ হচ্ছে এনওভার এজাম্পশনের মধ্যে আছে যে ডেটাগুলোকে অবশ্যই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসতে হবে, এবং তাদেরকে প্রত্যেকটা গ্রুপের মানে ভেরিয়েন্স ইকুয়াল হইতে হবে বা হোমোস্ক্যাডাস্টিক থাকতে হবে। তো এই বিষয়টা সব টেস্টের মধ্যেই সেম, প্যারামেট্রিক সবগুলো টেস্টেই সেম। এবং এইখানে যে লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা অ্যাপের, সেখানে গেলে অ্যাকচুয়ালি এটা অ্যাজাম্পশন অফ অ্যানোভা, ঠিক আছে, ওইটার জন্য। এখানে দেখেন নর্মালিটির কথা দেওয়া আছে। তো ডেটা যদি নর্মালিটি ফলো না করে তাহলে কি হবে, সেটার জন্য আর কি এখানে আমি দিয়ে দিয়ে দেখতে পারি সে স্মল স্কিউনেস, মিডিয়াম স্কিউনেস দিয়ে দিলে কেমন হয় না হয়, সেই জিনিসটা আর কি এখানে ডেমনস্ট্রেট করার জন্য অ্যাপটা বানানো হয়েছে। আচ্ছা, তো আমি হোমোজেনিটি নিয়ে কথা বলতেছি। তো এখানে গিয়ে আমি যদি ভেরিয়েন্স সবগুলা সেম রাখি, তো সেম রেখে যদি আমি একটা মডেল ফিট করি, সরি মডেল না, এন হচ্ছে রান দেই, সেক্ষেত্রে দেখেন এরকম পাইলাম আমি।
রাইট? সেখানে পি ভ্যালু কত আসলো? 0.932। সো পি ভ্যালুটা মনে রাখি আমরা 0.932। আমি যদি ভেরিয়েন্সটাকে চেঞ্জ করে দেই, লেটস সে কোনো একটা গ্রুপের ভেরিয়েন্স খুবই বড়, প্রথমটার, এখন যদি স্যাম্পল করি, সেক্ষেত্রে দেখবেন এটার ভেরিয়েবিলিটি খুব বাড়বে, পি ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সো পি ভ্যালুটা ছিল কত? 0.9 সামথিং। শুধুমাত্র একটা গ্রুপের ভেরিয়েবিলিটি চেঞ্জ হওয়ার কারণে আর পি ভ্যালুটা কমে একদম, মানে অলমোস্ট আরেকটু হলে সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু অ্যাভারেজে কোনো ডিফারেন্সই হয় নাই, অ্যাভারেজ সবগুলোর সেম। আমি যদি এই যে ডেসক্রিপটিভসে দেখি, সেখানে দেখবো যে অ্যাভারেজ সবগুলোরই প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো এখানে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকতেই পারে না। কিন্তু শুধুমাত্র একটা গ্রুপের ভেরিয়েবিলিটি অনেক বেশি থাকার কারণে আমার পি ভ্যালুটা আর্টিফিশিয়ালি কমে গেছে। তো এটা হচ্ছে সমস্যা। যদি আমাদের ভেরিয়েবিলিটি কোনো একটা গ্রুপে খুবই বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানে টাইপ 1 এরর হওয়ার একটা চান্স থাকে। তো এটা যদি আরো বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আরো বেড়ে গেছে। সো আচ্ছা, এখন আবার বেড়ে গেছে। সো ব্যাপারটা হচ্ছে আমরা আসলে ঠিক রেজাল্ট কখনোই পাচ্ছি না, এক একবার এক এক রকম পাচ্ছি। আর যদি ধরেন ম্যানুয়ালি চেঞ্জ করি, কিছু একটা করি, এটা আপনারা জাস্ট রান দিয়ে দেখবেন, তাহলে হচ্ছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই যে এরকম হয়ে গেল, কেন হয়েছে? কারণ আমি আসলে একটা চেঞ্জ করে দিছি। কোনটা? 3 নম্বর গ্রুপের এভারেজটা চেঞ্জ করে দিছি। সো এখন আমি সিগনিফিকেন্ট আউটকাম পাচ্ছি। সো বিষয়টা হচ্ছে আমাদের এই অ্যাজাম্পশনগুলো মাথায় রাখতে হবে, যে আমাদের আউটলেয়ার থাকা যাবে না, কারণ আউটলেয়ার থাকলে সে কিন্তু এভারেজকে খুবই চেঞ্জ করে দেয়। আমি যদি এটা ডেমনস্ট্রেশন করে দেখাই আউটলেয়ারে গিয়ে, যে কোনো আউটলেয়ার না থাকলে কেমন হয়, স্যাম্পল একদম ইউজুয়ালি যে রান দিলাম সেটা, আউটলাইন না থাকলে হচ্ছে ডাটাটা এরকম, আমাদের পি ভ্যালুটাও ইনসিগনিফিকেন্ট আসলো। কিন্তু আমি যদি আউটলায়ার এড করে দিই, যে কিছু র্যান্ডম আউটলায়ার এড করে দিলাম ডেটাতে, সেই যে একটা আউটলায়ার, সো এই আউটলায়ারটা থাকার কারণে কি চেঞ্জ হয়েছে জানেন? ডেসক্রিপটিভসে গেলে দেখবো যে উইথ আউটলায়ার 3 নম্বর গ্রুপের অ্যাভারেজ হচ্ছে 3 নম্বরটা নাকি কোনটাতে অ্যাড হয়েছে এখানে, সো উইথ আউটলায়ার তার অ্যাভারেজ হচ্ছে 4.53। আর উইদাউট আউটলায়ার তার হচ্ছে 4.53। এই সেম কেন? কোডে ভুল আছে মনে হয়, থাকতে পারে, চান্স আছে। আচ্ছা, আমরা কোডেই যাই আপাতত, এগুলা ঘাটাঘাটি আপনারা করতে পারবেন। তো যেটা বলতে গিয়ে ওইখানে চলে গেছে, সেটা হচ্ছে এই ভেরিয়েন্স গুলো সমান নিলাম কেন? সমান নিলাম কারণ হচ্ছে এজাম্পশনটা ফলো করতে হবে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে এইটা সমান নাও থাকতে পারে, আমাদেরকে জাস্ট টেস্ট করে দেখতে হবে যে সমান কিনা। সমান থাকলে ভালো, সমান না থাকলে আমাদের অল্টারনেটিভ আছে। আর কি পরিমাণ ডিফারেন্স আসলে এই ভেরিয়েন্সের মধ্যে আছে, সেইগুলো কনসিডারেশন আনতে হবে। আমি এইটুকু রান দিই, কন্ট্রোল এন্টার, এখানে চলে আসলো, গ্রুপগুলো এখানে চলে গেল, আমি দেখতে পাচ্ছি ভ্যালুগুলো। আর ডেটা কিন্তু অনেক কম হয়ে গেছে, ঠিক আছে? এখানে আসলে 10টা না নিয়ে 30টা নেওয়া উচিত, বা 40টা নেওয়া উচিত। আচ্ছা, আমি বাড়াই নেই, তাতে আমার গ্রাফটা বুঝাইতে সুবিধা হবে। বাড়িয়ে নিলাম, সাথে হচ্ছে ডেটাটাও। আচ্ছা, ঠিক আছে। তো ডেটাটা হচ্ছে এরকম অবস্থায় আছে। সো আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, ডেটা ফ্রেম নিয়ে কাজ করব, বা সিএসভি থেকে লোড দিব, এক্সেল থেকে লোড দিব, আমাদের ডেটা ফ্রেমগুলো এইভাবে থাকতে হবে। এভাবে না থাকলে হচ্ছে আবার ওই ফর্মুলাতে কাজ করবে না। ফর্মুলা মানে হচ্ছে, গতদিন আমরা টি টেস্টের বেলায় যেরকম দেখছিলাম, টি ডট টেস্ট একটা ফাংশন আছে, কিংবা সেরকমই আর কি এখানে অ্যানোভার জন্য একটা ফাংশন আছে এওভি। সো এই ফাংশনটাও ডেটাকে এই ফরম্যাটে আশা করে, যে আমার ডেটাটা এইরকম একটা ফরম্যাটে থাকবে। সো এখানে প্রথম রোতে, বা প্রথম রো না, মানে যে কোনো একটা রো কলামে ভ্যালুগুলো থাকতে হবে, অন্য যে কোনো একটা কলামে গ্রুপগুলো থাকতে হবে। সো গ্রুপের অ্যাসোসিয়েটেড ভ্যালুগুলো যেন পাশে পাশে থাকে। সো ডেটাগুলো এই ফরম্যাটে থাকা লাগবে। তো পাইথনও সেম, আরও সেম, সব জায়গাতেই এইভাবে সেমই থাকে ডেটাগুলো, সেম এই এটাকে বলে লং ফরম্যাট। সো লং ফরম্যাটে থাকা লাগবে। এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাজাম্পশনগুলো টেস্ট করে ফেলি। তো শাপিরো ডট টেস্ট কেন ইউজ করি আমরা, কেউ একজন বলুন তো? এই ফাংশনটা দিয়ে আমরা কি টেস্ট করি?
হ্যালো। ভাইয়া ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেলে সমস্যা নাই। এখানে যাই, হেল্পে যাই, গিয়ে দেখি শাপির উইক নর্মালিটি টেস্ট, ঠিক আছে? সো ডেটা নর্মালিটি ফলো করে কিনা, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা সেটা আমরা চেক করি শাপির উইক টেস্ট দিয়ে, ঠিক আছে? সো এটা রান দিই। রান দিলে পি ভ্যালুটা পাচ্ছি 0.7966। সো আমি লিখে রাখতেছি নর্মালিটি টেস্ট। এইটার পি ভ্যালু যেহেতু 0.79, মানে 0.05-এর চেয়ে বেশি, সো নাল, নট রিজেক্টেড, ঠিক আছে? সেকেন্ডটার ক্ষেত্রে কি ঘটলো? এটার ক্ষেত্রে পি ভ্যালু অলমোস্ট ওয়ানের কাছাকাছি, সো এটার ক্ষেত্রেও নাল, নট রিজেক্টেড। সিমিলারলি সিটা রান দিই, এটার ক্ষেত্রে নাল, নট রিজেক্টেড। সো আসলে এখন কথা হচ্ছে নাল আসলে কি ছিল। সো সাপের উইক টেস্টের নাল, নাল হাইপোথিসিস হচ্ছে ডেটা ডাজ নট ডেভিয়েট ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন। মানে হচ্ছে ডেটা ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাই মুদ্রা কথা। আর অন্যটা হচ্ছে ডেটা ডেভিয়েটস ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন, অল্টারনেট, অল্টারনেট হাইপোথিসিস। আমি তিনটা স্পেস দিচ্ছি যাতে করে একটা লাইন গ্যাপ দেয়। ওকে। সো নাল, নট রিজেক্টেড সবগুলোর ক্ষেত্রেই আসছে, তার মানে আমাদের ডাটা ঠিক আছে, নর্মালি ফলো করে। কারণ আমি আসলে ডাটা নিছি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে। যে কোনো একটা যদি আমি অন্য ডিস্ট্রিবিউশন থেকে নিতাম, লেটস সে আমি এক্সপোনেন্ট, কি বলে, আর এক্স, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমি যদি কোনো ডেটা নিতাম, সো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে 30টা ডেটা নিচ্ছি উইথ রেট। কত রেট নেওয়া যায়? অনেক, খুবই কম রেটে নেওয়া যায়। ধরেন ওয়ান, সরি, ধরেন 0.5। এই রেটে আমি ওই ডিস্ট্রিবিউশন রেট ধরে নিচ্ছি 0.5। আমি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আপনার সাথে কথা বলছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্লাসে। তো গ্রুপ সিটাকে আমি আপডেট করে দিই। সো সবটাই রান দিতে হবে, কারণ নইলে সেট ডট সিটটা কাজ করবে না। সো সবটাই রান দিচ্ছি। এখন আমি শুধু সিটা চেক, প্রথম থেকে আবার চেক করি। এটা হচ্ছে প্রথম গ্রুপেরটা, এটা দ্বিতীয় গ্রুপেরটা, এটা হচ্ছে তৃতীয় গ্রুপেরটা। তো দেখেন, গ্রুপ সিতে আমরা এখন কোন ডেটা অ্যাড করছিলাম? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে ডেটা অ্যাড করছিলাম। সো এইটার জন্য আমাদের সাপিরোইক টেস্ট পি ভ্যালু কি দিল? 0.000 সামথিং। সো এটা অবভিয়াসলি 0.05-এর চেয়ে ছোট। সো যেহেতু এটা 0.05-এর চেয়ে ছোট, so আমাদের নালটা রিজেক্টেড হয়ে গেছে। তার মানে অল্টারনেটিভটা অ্যাকসেপ্টেড। সো ডেটা ডেভিয়েটস ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা এইভাবে হচ্ছে আমরা শাপিরো ডট টেস্টের মাধ্যমে ডেটাটা নর্মালিটি ফলো করে কিনা সেটা চেক করতে পারি, চেক করে সামনে আগাইতে পারি। So আমি আবার আগের ডেটাটায় ফিরে যাই। ওকে, ঠিক আছে। সেটা আরেকবার রান দিই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। এখন আরেকটা চেক করতে হবে, সেটা হচ্ছে হোমোজেনিটি, যে প্রত্যেকটা গ্রুপের ভেরিয়েবিলিটি সেম কিনা বা কাছাকাছি কিনা অ্যাটলিস্ট। মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট না, এরকম যেন হয়, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এটা হচ্ছে আমরা লিভিনস টেস্ট করব। লিভিন টেস্ট কেন করে? ডকুমেন্টেশনটা দেখি। লিভিন টেস্ট করা হচ্ছে ফর হোমোজেনিটি অফ ভেরিয়েন্স অ্যাক্রস গ্রুপস। সো আমাদের তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপের মধ্যে একটার থেকে আরেকটার যে ভেরিয়েবিলিটি সেগুলো, মানে তাদের ভেরিয়েবিলিটিগুলো সেম কিনা সেটা আমরা এখন চেক করব। সেটা আমি লিখে রাখি, হোমোজেনিটি অফ ভ্যারিয়েন্স টেস্ট। এটা দিয়ে ওই টেস্টটা করা হয়। সো এটা আসলে কোত্থেকে আসলে? কার প্যাকেজের লিভিন টেস্ট। সো আমি কার প্যাকেজটা কিন্তু লোড দেই নাই, লোড না দিয়ে সরাসরি সেখান থেকে একটা প্যাকেজকে, সরি, ফাংশনকে ব্যবহার করলাম। এটার ভেতরে কিভাবে দেওয়া হচ্ছে ডেটাটা? প্রথমে ভ্যালু, সেটা হচ্ছে ভ্যালু কলামটার নাম, ঠিক আছে? সো এটা হচ্ছে সেই কলামটার নাম। এখন কলামটার নাম যদি এরকম একটা ওয়ার্ডে না থেকে কয়েকটা ওয়ার্ডে থাকতো, এরকম কিন্তু অনেক সময় হয়। ধরেন এখানে আসলে ভ্যালু না, এখানে ছিল নাম্বার অফ চিলড্রেন, লেটস সে। সো এরকম যদি থাকে, তখন কিন্তু আপনি আসলে এইভাবে লিখে রান দিতে পারবেন না। আপনাকে এটা অবশ্যই
এই সাইনটা দিয়ে র্যাপ করতে হবে। সো র্যাপ করে তখন হচ্ছে আপনি এটা রান দিতে পারবেন। সো আমি আবার আগের জায়গায় যাই। সো এই ব্যাপারটা শুধু যে এইখানে তা না, এইখানেও কাজ করে। ইভেন ডেটার নামের ক্ষেত্রে ওই সেম জিনিসটা খাটে। সো ডেটার নাম তো কখনো এরকম হবে না, যাই হোক, নয়তো এটা ভেরিয়েবল হিসেবেই অ্যাসাইন হবে না ওইরকম স্পেস বলা নাম যদি হয়। সো ভেরিয়েবলের নামগুলো আর কি অনেক সময় এরকম দেখা যায় যে মাঝখানে স্পেস আছে, সো সেটা আসলে কিভাবে হইলো। সো সেটা আসলে ওই ওই সাইনটা ইউজ করতে হবে ওইটা যদি আমি সিলেক্ট করতে চাই। আচ্ছা, তো এইভাবে আমি রান দিচ্ছি। রান দিলে দেখা যাচ্ছে যে পি ভ্যালুটা আসলো কত, 0.5853। সো এখানে দেখেন সেন্টার ইকুয়াল টু মিডিয়ান হিসেবে রান হয়েছে। তো গতদিন আমি এটা নিয়ে কথা বলছিলাম, লিভিং টেস্টের একটা মডিফিকেশন আছে, সেই মডিফিকেশনটার মধ্যে সেন্টার ইকুয়াল টু মিডিয়ান নেওয়া হয় যাতে করে এটা একটু রোবাস্ট ভাবে কাজ করে। সো যদি কোনো কারণে ডেটাতে আউটলায়ার থাকে কিংবা নর্মালিটি ফলো না করে, সেক্ষেত্রে যেন এই লিভিং টেস্টটা ঠিকঠাক কাজ করে সেই জন্য আসলে সেন্টার ইকুয়াল টু মিডিয়ান দেওয়া হয়। সো এটা ডিফল্ট ভাবেই সেন্টার ইকুয়াল টু মিডিয়ান দেওয়া, সো এটা নিয়ে আমি আর আর মাথা ঘামাবো না। ডিফল্ট দেওয়ার অবশ্যই কারণ আছে, কারণ এটা হচ্ছে খুবই রোবাস্ট, সেই জন্য এটা রান হচ্ছে। সো লিভিং টেস্টের আউটপুটটা কি আসলো, 0.5853। সো যেহেতু এটা 0.05 হচ্ছে বড়, সো নাল নট রিজেক্টেড। এটা নাল কি ছিল, নাল ছিল হচ্ছে গ্রুপ ভেরিয়েন্সেস আর ইকুয়াল, আর অল্টারনেট হচ্ছে গ্রুপ ভেরিয়েন্সেস আর নট, আচ্ছা অ্যাট লিস্ট, সরি অ্যাট লিস্ট ওয়ান গ্রুপ ভ্যারিয়েন্স ডিফার দেন আদার্স, এটা হচ্ছে অল্টারনেট। এগুলো মনে হয় এখানেও থাকার কথা। আচ্ছা না, এখানে সে সরাসরি হচ্ছে রেফারেন্সটা সেই পেপারে রেফার করে দিছে। 2016 সালের একটা পেপার, ওই পেপারটা তো সরাসরি রেফার করে দিছে যে এই ইনফরমেশনটা ওখান থেকে নেওয়া হয়েছে। মানে এই ফাংশনটা ওই বইয়ের আলোকে তৈরি করা হয়েছে। ওকে, সো আমরা আসলে এই দুইটা টেস্ট করলেই এনাফ। আমরা তাহলে সামনের দিকে যাই। সো এগুলো করে যেহেতু পাইলাম যে সব ঠিকঠাক আছে, আমরা এখন সামনে আগাচ্ছি। অ্যানোভার ফর্মুলাটা কিরকম, অ্যানোভার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে এওভি, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এওভি তে প্রথমে রাখতে হয় হচ্ছে নিউমেরিক যে ভেরিয়েবলটা সেটাকে, মানে যেটাকে আমরা মানে কি বলে ডিপেন্ডেন্ট ধরতেছি। সো গ্রুপ ওয়াইজ ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, রাইট? সো এই গ্রুপের সাথে যেহেতু এটা রিলেটেড, এই গ্রুপ অনুযায়ী এটা চেঞ্জ হচ্ছে, এইভাবেই ধরে নেওয়া হচ্ছে ব্যাপারটাকে। সো এটাকে যদি আমরা ডিপেন্ডেন্ট হিসেবে কনসিডার করি আর গ্রুপটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কনসিডার করি, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে ডিপেন্ডেন্ট ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট। সো টি টেস্টেও কিন্তু সেম ফর্মুলেশনটা ইউজ করা হয়েছে। সো যখনই আপনারা এই টিল্ডা ফর্মেটে এরকম কিছু লেখা দেখবেন, সেটা হচ্ছে ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা এভাবে লেখা হয় যে দিস ডিপেন্ডস অন দ্যাট। সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিংবা এভাবে বলতে পারেন যে এটা হচ্ছে রেসপন্স ভেরিয়েবল, এটা হচ্ছে ফিচার ভেরিয়েবল। সো টার্মিনোলজিগুলো ডিপেন্ড করে ফিল্ড টু ফিল্ড, বাট মেইন কথা হচ্ছে এই এইখানের যে ভ্যালুগুলো থাকবে সে অ্যাকচুয়ালি এটার উপর ডিপেন্ড করে। এইভাবেই জিনিসটা ডিজাইন করা হয়। তো আমাদের এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ভ্যালু, ভ্যালু ডিপেন্ডস অন গ্রুপ, সেটা হচ্ছে আমাদের গ্রুপিং ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু। আর কি দিতে হবে, ডেটা। সে কোথা থেকে আসলো, সে আসলো হচ্ছে মাই ডেটা থেকে, মাই ডেটা থেকে। সো আমি এটাকে রান দিলে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হবে, হওয়ার পর অ্যানোভা মডেলে অ্যাসাইন হয়ে যাবে। আমি চাইলে এটাকে নাও করতে পারতাম, আমি শুধু এইটুকু রান দিতে পারতাম। তো আমি যদি শুধু এইটুকু রান দেই, আমি একটু উপরে রাখি, এখন রান দিই এটাকে। এটাকে রান দিলে আমরা এরকম একটা কিছু পাচ্ছি। সো প্রথমটা হচ্ছে কল, যে আসলে কি রান দেওয়া হয়েছে সেটা। তারপর হচ্ছে টার্মস, এটা হচ্ছে আমাদের সেই অ্যানোভা টেবিল। তো টেবিলটা হচ্ছে রোটেট করা। সো এই গ্রুপ এর যে কলামটা, এই কলামটা অ্যাকচুয়ালি আমাদের টেবিলের মধ্যে এই রো, বিটুইনের রো, আর রেসিজুয়ালের যেটা কলামটা সে অ্যাকচুয়ালি হচ্ছে এই উইদিনের রো। ঠিক আছে, সেটা জাস্ট রোটেট হয়ে গেছে।
আর এখান থেকে হচ্ছে আমরা ডিজিটাল ফ্রিডম গুলো পাচ্ছি, আর পাচ্ছি হচ্ছে রেসিডিউয়ালের সাবস্ক্রার্স এবং গ্রুপের সাবস্ক্রার্স। সো এফ কিভাবে ক্যালকুলেশন হচ্ছে? এফ ক্যালকুলেশন হচ্ছে এই রেসিডিউয়ালের, সরি, গ্রুপের বিটুইন এসএস এর থেকে রেসিডিউয়ালের বিটুইন এসএস ডিভাইড করে আর কি, কনসিডারিং দিস ডিগ্রিজ অফ ফ্রিডমস, সে করে আর কি এফ ভ্যালুটা পাচ্ছি। এখন কথা হচ্ছে যখন আমি এটা রান দিলাম, আমি আসলে সেই আউটপুটগুলো এখানে পাচ্ছি না। তো সেটা কিভাবে পাবো? তো সেটা পেতে হইলে আমাকে এটার সামারি চেক করতে হবে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই পুরোটা কপি করে সামারি সেটার ভিতর দিয়ে দিতে পারি। তো এখন যদি এটা রান দিই, আমি এক্স্যাক্টলি প্রপার একটা টেবিল পাবো। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো পাচ্ছি, সাম স্কোয়ার পাচ্ছি, মিন স্কোয়ার পাচ্ছি। সো মিন স্কোয়ার গুলো আসলে হইলো দিস ডিভাইডেড বাই দিস, আর এটা আসলে হচ্ছে দিস ডিভাইড বাই দিস। সো এখানে আসলে রাউন্ডিং এর কারণে 20 দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল আছে 19 পয়েন্ট সামথিং। সো এখানে সেই ফ্র্যাকশনালের কারণে ভ্যালুটা দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই জিনিসটা। আর এফ ভ্যালুটা কিভাবে আসলো? এটা আসলো দিস ডিভাইড বাই দিস, সেটা করে এই ভ্যালুটা আসলো। সো এই এফ ভ্যালুর অ্যাসোসিয়েটেড পি ভ্যালু হচ্ছে 0.902। সো সে আমাকে আসলে কি ইনফরমেশন দিচ্ছে? সে আমাকে ইনফরমেশন দিচ্ছে যে নাল আসলে নট রিজেক্টেড। তো নাল কি ছিল? নাল ছিল হচ্ছে, নাল ছিল হচ্ছে আহ, আচ্ছা আমি তাহলে লেটেকে লিখি, দুইটা ডলার সাইন দিয়ে শুরুর, দুইটা ডলার সাইন দিয়ে শেষ। সো মাঝখানের যে এরিয়াটা, সেই এরিয়াটাতে আমি হচ্ছে ইকুয়েশন গুলো লিখতে পারবো। So আমি লিখি হচ্ছে নাল হাইপোথিসিস ইকুয়াল μ1 ইকুয়াল μ2 ইকুয়াল μ3। সো নিচে হচ্ছে প্রিভিউটা দেখাচ্ছে, তিনটা স্পেস দিয়ে নিচে চলে গেলাম। অল্টারনেট হচ্ছে অ্যাট লিস্ট, আচ্ছা স্পেস দিয়ে এখানে কাজ করে না, সো এই নিউ লাইন, সেইভাবে নিউ লাইন করে নেওয়া লাগতেছে লিখে। আর অ্যাট লিস্টের বেলা তো কাজ করে না এখানে, হ্যাঁ এইভাবে স্পেস দেওয়া লাগতেছে। সো এখানে লেটেকে লেখাও একটা ঝামেলা। অ্যাট লিস্ট ওয়ান, দেখছেন কত বড় ঝামেলা। সেই পার্টটা আমি বাইরেই লিখবো। হ্যাঁ, ওইটা হচ্ছে নিচে একটা লাইন থাকুক, ডলার সাইন দিয়ে শেষ করে দিলাম ওইটা। আর এই পার্টটা আমি আলাদা এক লাইনে লিখবো। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য গ্রুপ মিনস, গ্রুপ মিন ইজ নট ইকুয়াল টু আদার্স, সেটা হচ্ছে অল্টারনেট। প্রিভিউটা দেখা যাচ্ছে না? হ্যাঁ প্রিভিউটা দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে পুরো ব্যাপারটা। So আমাদের রেজাল্ট কি আসলো? আলটিমেটলি নট রিজেক্টেড। তার মানে এইটা সবগুলো সমান। তো আমরা আসলে কি জেনারেট করছিলাম? আমরা এভারেজ গুলো যদিও খুবই কাছাকাছি নিছিলাম, কিন্তু সরি খুব দূরে দূরে নিছিলাম, কিন্তু টেস্ট করে দেখতেছি যে তারা আসলে সমান। So এখানে একটা ভিজুয়ালাইজেশন দরকার, আমি ভিজুয়ালাইজেশনটা দেখি এখন। এটা আরেকবার রান দিয়ে নেই। ভিজুয়ালাইজ করবো কিভাবে? মাই ডাটা থেকে, রাইট? মাই ডাটা জি প্লট মনে হয় আমি লোড দেই নাই, রাইট? সো লাইব্রেরি প্লট টু, রান দিলাম। প্লটটা আমার হাতে আছে এখন। সো আমি কি প্লট রেডি করতে পারি? কেউ একজন বলেন তো। আমি ডেটার ডিস্ট্রিবিউশন দেখতে চাচ্ছি। তো আমি রেডি করতে পারি হচ্ছে ডেনসিটি প্লট। হিস্টোগ্রাম বা ডেন্সিটি প্লট, হ্যাঁ যে কোনো একটা করা যেতে পারে। আমি দুইটাই করি বা একটা করে দেখি ফার্স্টে। সো অ্যাস্থেটিক, এক্স অ্যাক্সিসে কি রাখা যায়? অ্যাক্সিসে রাখবো হচ্ছে ভ্যালুগুলোকে। সো ভ্যালু, আর ফিল মানে কালারিং করব হচ্ছে উইথ গ্রুপ। এখন আমি ফার্স্টে জিওম হিস্টোগ্রাম এটুকু ফার্স্টে রান দিই। ওকে, সো এরর আসলো কুড নট ফাইন্ড দিস, কারণ আমি ডিপ লেয়ারটা মনে হয় লোড দেই নাই। সেটা লোড দেই, আবার এখানে আসি। ওকে, সো এরকম কিছু একটা আসলো যেটা দেখে আসলে বুঝার কোনো উপায় নাই কি হচ্ছে না হচ্ছে।
তো আমি যেটা করবো সেটা হচ্ছে একটু ট্রান্সপারেন্ট করে দিব। ট্রান্সপারেন্ট কেমনে করা যায়? আলফা 0. সরি, 0.6। একটু ট্রান্সপারেন্ট হয়েছে বাট বুঝারও পায় না, এই কারণ ওভারল্যাপিং হয়ে আছে। তো আমি এখন ফেসেট র্যাপ করব। ফেসেট র্যাপ ভ্যারস কোনটা দ্বারা করব? গ্রুপ। কয়টা কলামে রাখবো? একটা কলামে, যাতে নিচে নিচে থাকে, আমি যেন কম্পারিজনটা বুঝতে পারি। সো এটা দেখে আসলে বুঝার কোনো উপায় নাই যে এভারেজে কোনো ডিফারেন্স আছে কিনা। So, আমি যদি একটু নিউমেরিক্যালি দেখতে চাই, আমি জাস্ট ডিপ লেয়ার ইউজ করতে পারি। মাই ডেটা, সেখান থেকে হচ্ছে গ্রুপ বাই, গ্রুপ বাই কি গ্রুপ, এবং সামারাইজ এভারেজ, লেটস সে কি চাচ্ছি, ভ্যালু। গ্রুপ নট ফাউন্ড, আচ্ছা জিটা ছোট হতে হবে, ছোট হাতে ছিল ভেরিয়েবলের নামটা। তো এখানে এভারেজ দেখা যাচ্ছে 59, 58, 58, বাট আমি কিন্তু জেনারেট করছিলাম কি দিয়ে? 50, 55, 70। সো এই ঘটনাটা কেন ঘটলো? মানে একটার এই সি এর এভারেজ কেন 58-এ নেমে গেল? এটা কারণ একটাই, আমি যেহেতু র্যান্ডমলি নিয়েছিলাম এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেহেতু 5 দিছিলাম, সো এই সি তে মানে কত দিছিলাম? 70। সো এইখানে কিছু আছে বাট, আচ্ছা হোল্ড অন এ মিনিট, ওই জেনারেশনের ব্যাপার আর কি, যেভাবে জেনারেট হয়েছে আর কি 1 2 3 দেওয়াতে। সো ধরেন নাম্বারটা 42 দেই, ডাটাটা চেঞ্জ হয়ে যাবে, আবার রান দিই। সো এখন কত আসলো? 58, 59, 57। সো পিসি ঠিকই আছে। সো মিনটা 2 দিয়ে আমি 100 দিয়ে দিই, চেঞ্জ হওয়া উচিত। এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে প্লট। আচ্ছা, এরকম মাঝখানে ফাঁকা কেন? আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি, আমি গ্রুপ এ কে তো নিছি এখান থেকে, ঠিক আছে, কিন্তু এই যে ইচ ফাংশনটা দিয়ে যে রিপিট করলাম, হ্যাঁ, এইখানে ভুল হয়ে গেছে। কিভাবে ভুল হয়েছে আমি বলি। এই যে গ্রুপ এ, আমি যদি ফ্যাক্টর এটা রান দিই, রিপিট এই ফাংশনটা রান দিই, এইটুকু কপি করে আমি রিপিট ফাংশনটাই তাহলে ফার্স্টে বুঝাই। রিপিট, লেটস সে যে কোনো একটা, আমি সাইজ 1 দিচ্ছি, লেটস সে এ, ইচ 10। তো তাহলে কি হবে, এটা আসলে 10 টাইমস আসবে, ঠিক আছে। তো এটার ভিতরে যদি আমি সি দিয়ে ধরেন বি দেই, এখন রান দিই, তাহলে কি হইলো? প্রথমে এ আসলো কতবার? 10 বার, তারপরে বি আসলো 10 বার। এখন আচ্ছা, এই সেন্সও তো ঠিক আছে, সমস্যাটা কোন জায়গায়? তারপর যদি সি দেই, এ আসছে 10 বার, বি আসছে তো, ও আচ্ছা, সমস্যা হয়ে গেছে কি, আমি দেখেন উপরে স্যাম্পল সাইজটা বাড়াইছি, এখানে 30 করে দিছি, কিন্তু নিচে এইটার স্যাম্পল সাইজ বাড়াইতে ভুলে গেছি, মানে রিপিট করবে কতবার সেটা বাড়াইতে ভুলে গেছি। রাইট, সো এটা 30 করে দিলেই ঠিক হয়ে যাবে। So, প্রথমে 30টা এটার জন্য, তারপর 30টা এটার জন্য, তারপর 30টা এটার জন্য। সো এইভাবে হচ্ছে রিপিটটা যেন ঠিকঠাক কাজ করে। সো ওইটাতেই সমস্যাটা হয়ে গেছে। এখন যদি আমি এটা রান দেই এবং এটা রান দেই, তাহলে দেখবো যে এভারেজটা হচ্ছে 101-এ, এবং প্লটের মধ্যেও সেই চেঞ্জটা দেখা যাবে। আচ্ছা, কেউ কি জানেন ঘটনাটা কি ঘটছে? বুঝতে পারছেন আসলে ভুলটা কোন জায়গায় ছিল? আমি ভুলটা বুঝাই বলি, কারণ এরকম ভুল হইতে পারে, আমার হচ্ছে মানে আপনাদেরও হবে, হওয়ার চান্স আছে। সরি। সো আমি এইটাকে এইভাবে রান দিই ছোট করে। আমি 10 30 বার না, আমি আহ এইটার সংখ্যাটা কমাই, 30 থেকে 4 বানাই দিই, এটাকে 4 বানাই দিই, এটাকে 4 বানাই দিই, তাহলে এটাকে আমি 4 বানাই দিচ্ছি। So, আমি প্রথমে গ্রুপের ইনফরমেশনগুলো রাখি এখানে, এবার ডেটা ফ্রেমটা আপনাদেরকে দেখাই যেটা আমি তৈরি করলাম। এখানে 4টা এ আছে, ঠিক আছে না?
চারটা এ করেসপন্ডিং টু এই গ্রুপ এ, তারপরে চারটা বি করেসপন্ডিং টু গ্রুপ বি, তারপরে চারটা সি করেসপন্ডিং টু গ্রুপ সি। এইটুকু ঠিক আছে, বাট যখন আমি এই ইসটা চেঞ্জ করে নেই তখন লেটস সে 2 ছিল, তখন হইলো কি এইটুকু এসে দুইটা দুইটা করে রিপিট করছে, দুইটা রিপিট করছে, করলো, তারপর করলো, তারপর কি করবে, দেন হোয়াট, দেন এই ডেটা ফ্রেমটাকে ফিল আপ করার জন্য সে উপর থেকে সেই জিনিসটা আবার শুরু করছে, দুইটা এ দুইটা বি আর দুইটা সি। কিন্তু করেসপন্ডিং যে ভ্যালুগুলা সেটা তো অ্যাকচুয়ালি অন্য গ্রুপের ছিল। তো এখানে যে বি বি আসলো সেটা তো আসলে ভুল হয়ে গেল, এখানে আসার কথা ছিল সি। তো ওই সমস্যাটাই হয়েছে আর কি এখানে। যাই হোক, সিনথেটিক ডেটা নিয়ে কাজ করার সমস্যা, সমস্যা না, এটা একটু চোখ কান খোলা রেখে ডেটা বানাইতে হয়, কিন্তু ডেটা বানাইলাম এখানে। আচ্ছা, সো এটা হয়ে গেল। দেন এই হচ্ছে মাই ডেটার অবস্থা। এবার নর্মালিটি চেক করলে সব ঠিকঠাক আসবে। আচ্ছা, এই বান্দা অল্পের জন্য বেঁচে গেছে গ্রুপ বিতে। কারণ কি, গ্রুপ বিতে একটু স্কিউনেস ছিল এখানে, লোয়ার টেইলে কিছু জিনিস ছিল, কিছু ডেটা ছিল, যে কারণে এইখানে অনেকটা কমে গেছে বি ভ্যালু, বাট 5% লেভেল এখন ইনসিগনিফিকেন্ট আছে। এখন হোমোজেনিটিটা দেখি, তো সে হচ্ছে ছোট বাট ইনসিগনিফিকেন্ট। সো এই ট্রেন মানে হচ্ছে এখানে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স, ঠিক আছে। এখন আমি অ্যানোভাটা রান দিই। এখন অ্যানোভাটা রান দিলে দেখা যাচ্ছে এফ এর ভ্যালুটা অনেক বড় আসছে, আর পি ভ্যালুটাও এখানে সিগনিফিকেন্ট আসছে। সো এর মানে কি, এর মানে হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড, এটা রিজেক্ট হয়ে গেল। সো অল্টারনেটটা এখন অ্যাকসেপ্টেড। সো অল্টারনেটটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য গ্রুপ মিন ইজ নট ইকুয়াল টু আদার্স, মানে আদার মিন গুলোর সমান না। সো এটা তো আমরা অলরেডি গ্রাফিক্যালি দেখে ফেলছি। সো আমি যদি একটু চেঞ্জ করি আবার, লেটস সে 100-র বদলে 60, এটা রান দিই, আবার একটু ভিজুয়ালাইজ করি। সো এটা অনেকটা ডান দিকে চলে আসছে। এইগুলো টেস্টগুলো তো সব ইনসিগনিফিকেন্ট হওয়া উচিত, এবং এটা রান দিলেও এটা ইনসিগনিফিকেন্ট হওয়া উচিত, ঠিক আছে। এখন যদি আমি অ্যানোভাটা রান দেই, তাহলে দেখবো যে হ্যাঁ, আনইকুয়ালিটি মানে অ্যাটলিস্ট একটা আনইকুয়াল, এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে না হয় মাত্র তিনটা ছিল, সেই জন্য আমরা জাস্ট ভিজুয়ালাইজ করে বলে দিতে পারতেছি যে আসলে কোনটা ডিফারেন্ট। আমরা যদি আরেকটা গ্রুপ অ্যাড করে দিই এখানে, লেটস সে গ্রুপ টি অ্যাড করি, গ্রুপ টি, এবং তার এভারেজ হচ্ছে কত ধরা যায়, 47। আমি এটা আরেকটা গ্রুপ অ্যাড করে দিলাম। তো এখানেও সেই গ্রুপটাকে লিখে দেই যে গ্রুপ ডি, এখানেও লিখে দেই গ্রুপ ডি। আমার কাছে এখন চারটা গ্রুপ আছে, এক একটা গ্রুপের এভারেজ এক এক রকম, বাট সবগুলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেম। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে তো এটা ভেরিয়েন্সের স্কোয়ার রুট, তো সেম কথা। এখন যদি এটা রান দেই, আমি ভিজুয়ালাইজ করেও কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে ঠিক আছে যে ডিটা একটু ছোট, সিটা অনেক, মানে এখানে এভারেজের ভ্যালুগুলো বেশি, এখানে এভারেজের ভ্যালুগুলো কম, কিন্তু আসলে কোনটার সাথে কোনটার ডিফারেন্স কিরকম, মানে এর সাথে ডি এর কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, কিংবা বি এর সাথে ডি এর আছে কিনা, বা সি এর সাথে ডি এর আছে কিনা, এখানে তো হয়তো ভিজুয়ালাইজ করে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সি এর সাথে ডি এর একটা ডিফারেন্স আছে, কিন্তু ডি এর সাথে এ এর আছে কিনা বা ডি এর সাথে বি এর আছে কিনা সেই জিনিসটা কিন্তু এখান থেকে ক্লিয়ার না, কারণ এরা খুবই কাছাকাছি। সো এই ধরনের খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যখন আমাদের জানার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এই অ্যানোভার শুধু টেস্ট করেই ক্ষান্ত হইতে পারবো না, আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন জানার প্রয়োজন আছে। সো এটার ক্ষেত্রে যদি অ্যানোভাটা রান দেই, এইটা রান দিলে আমরা পাচ্ছি এই যে সিগনিফিকেন্ট। সো এখন কোশ্চেন হচ্ছে আসলে তাহলে কোন পেয়ার গুলো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, আমাদের জানা দরকার এক্স্যাক্টলি কোন পেয়ার গুলো ডিফারেন্ট। তো সেটার জন্যই আমরা যাব হচ্ছে পোস্ট হক অ্যানালাইসিসে। আচ্ছা, এটা শুরু করার আগে এখন একটু কোশ্চেন নিয়ে নিই। ওকে, সো পোস্ট হক অ্যানালাইসিস মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জানা যে স্পেসিফিক্যালি কোন গ্রুপগুলোতে ডিফারেন্সটা আছে। আর একটা জিনিস আমাদের জানার প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই, মানে জানা না, সেটা হচ্ছে মিনিমাইজের প্রয়োজন হয়, সেটা হচ্ছে টাইপ 1 এরর রেট। সো এখানে দুইটা পয়েন্ট লিখে আছে, একটা হচ্ছে পিন পয়েন্ট স্পেসিফিক গ্রুপ ডিফারেন্সেস,
আর একটা হচ্ছে কন্ট্রোল ফর দ্য ইনফ্লেটেড টাইপ অন এরর রেট। সো ইনফ্লেটেড টাইপ অন এরর রেট আবার কি জিনিস, প্রয়োজনীয়তাটা বোঝাচ্ছি। কারণ অনেক সময় এটা একটা মানে মিস প্র্যাকটিস অনেক ক্ষেত্রে, যে ধরেন আপনাদের অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমি তো তাহলে টি টেস্টই করতে পারি, রাইট? আমাদের কতগুলো গ্রুপ আছে এখানে, 1 2 3 4, তো 4টা গ্রুপ। তো আমি তাহলে ডাটাটা ফিল্টার করে নেই। ফিল্টার করা দরকার নাই, আমার তো ডাটা অলরেডি আলাদা ওরকম আলাদাই করা আছে। সো গ্রুপ এ তে 30টা, গ্রুপ এ তে 30টা। সো সো আমি যদি এখন এরকম করি যে মাই ডেটা থেকে মাই ডেটা সাব নিচ্ছি, সেখানে হচ্ছে শুধুমাত্র ফিল্টার করে গ্রুপ পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ সি, এ এবং বি। সো আমি দুইটা গ্রুপ নিচ্ছি। সেই দুইটা গ্রুপের মধ্যে আমি টি টেস্ট করবো ভ্যালু সেম কিনা, মানে এভারেজে সেম কিনা। সো আমি এটা রান দিয়ে নিলাম, সেভ করে নিলাম, টি ডট টেস্ট। সো এটা হচ্ছে ভ্যালু অন গ্রুপ ডেটা ফ্রম মাই ডেটা সাব। এটা রান দিলে কি হবে, আমি এখান থেকে পাবো, আচ্ছা, বাই ডিফল্ট এটা ওয়েলস টু স্যাম্পল টি টেস্ট হয়, কারণ এজিউম করে নিচ্ছে যে হেটেরোজেনাস। বাট আমি এটাকে জাস্ট ওয়েলস না দিয়ে, কিভাবে করে, ভ্যাট ডট ইকুয়াল ইকুয়াল টু ট্রু দিয়ে দিই। So আমি টি টেস্ট করলাম দুইটা গ্রুপের মধ্যে অ্যাভারেজ ডিফারেন্স আছে কিনা জানার জন্য। সো এখানে আমি কি পাইলাম, যে আসলে ডিফারেন্স আছে। ঠিক আছে, এখন আমি যদি আরো অন্য গ্রুপের ক্ষেত্রে জানতে চাই যে এ আর সি এর মধ্যে ডিফারেন্স আছে কিনা, সেক্ষেত্রে লেটস সে আমি এটা ডুপ্লিকেট করে আবার রান দিই। এখন এ আর সি এর মধ্যে রান দিই। সেখানে দেখলাম যে মিন অফ গ্রুপ এ হচ্ছে 50 আর সি তে হচ্ছে 60, তার মানে পি ভ্যালুটা খুবই ছোট। সো এখানেও ডিফারেন্স আছে। সিমিলারলি আমি আরো রান দিতে পারি, এ আর সি হইলো, সো এ আর ডি এ দিই। এখন এটা রান দিলাম, দেন এটা রান দিলাম, এখন পি ভ্যালুটাও এখনো ছোট আসছে। সো এতে ছিল 50 আর এখানে ছিল 46। সো আমাকে পি ভ্যালু দিল যে হ্যাঁ 0.0 হচ্ছে ছোট, তার মানে হ্যাঁ ঠিক আছে, এটাও নাল রিজেক্টেড। সো দেখেন, এইভাবে আমাদের অনেকগুলো কম্বিনেশন রান করা পসিবল। কিন্তু আপনাদের যখন আমি হাইপোথেসিস টেস্টিংটা দেখাচ্ছিলাম তখন একটা কথা বলছিলাম যে টাইপ 1 এরর। সো প্রত্যেকটা টেস্টের মধ্যে আমি 5% টাইপ 1 এররকে সহ্য করতে পারবো, এরকম একটা কথা বলে রাখছিলাম। সো এই যে আমি এই মাত্র যে টি টেস্টগুলো করলাম, এই প্রত্যেকটা টি টেস্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। সো যতবারই আমি টি টেস্ট করতেছি আমার ডেটা থেকে, ততবারই আমার টাইপ 1 এররটা মাল্টিপ্লাইড হচ্ছে। সেখানে ম্যাথমেটিক্যালি যেটা দেখাইলাম, একটা টেস্টের মধ্যে আমার টাইপ 1 এররের সম্ভাবনা হচ্ছে, সরি, 5%, যেটা আমি অ্যাজিউম করে নিয়েছিলাম। 5% ধরেই টেস্টগুলো করতেছি। সো প্রবাবিলিটি অফ নো টাইপ 1 এরর হচ্ছে জাস্ট উল্টাটা, 1 - আলফা, সেক্ষেত্রে হচ্ছে 95.95. So there is a 95% chance that we do not make a type 1 error in a single test. So এটা একটা কারেক্ট টেস্ট হবে, সেটার সম্ভাবনা হলো 95%। আমি যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করি এইভাবে, সেক্ষেত্রে আমাদের চান্সটা কিন্তু কমে যাচ্ছে। সো 95% মাল্টিপ্লাইড বাই 95%, সেক্ষেত্রে হয়ে গেল 90%। আমি যদি এভাবে আরও টেস্ট করি, টেস্টগুলো বাড়াইতে থাকি, প্রত্যেকটা টেস্টের মধ্যে আমাদের ওই চান্সটা কিন্তু কমতে থাকবে। সো আমি 3টা টেস্ট করলাম, সো টোটাল আমার মানে এই সবগুলো টেস্ট মিলায় কোনো টাইপ 1 এর হবে না, সেই চান্সটা কমে কত হয়ে গেল, 85%। ওকে, সো জসিম ভাই কোয়েশ্চেন করেন। আচ্ছা, হ্যালো। এক্ষেত্রে আমার কোশ্চেন হয়েছে, তাহলে আমরা যদি মাল্টিপল কম্পারিজন করতে চাই, তাহলে কম্পারিজন করতে গেলে যদি আমাদের টাইপ 1 এররটা বেশি হয়, তাহলে এক্ষেত্রে তো এটা একটা বিশাল বড় প্রবলেম, যে এটার অ্যাকচুয়াল আউটকামটা ঠিক মতো আমরা বুঝতে পারবো না যে আসলে এটার সিগনিফিকেন্ট কিনা অথবা সিগনিফিকেন্ট না। হ্যাঁ, এইটার সলিউশনটাই আমাদেরকে পোস্ট হক অ্যানালাইসিসে দেয়। এখানে কিছু কয়েকটা মেথড আছে, সেই মেথডগুলো আমাদেরকে ওই ইনফ্লেটেড পি ভ্যালুটার জন্য না হয় সেটা অ্যাডজাস্ট করে দেয়। সামনে আসতেছে। সো এখানে আমি সেই কথাটাই জাস্ট মানে থিওরিটিক্যালি বললাম যে প্রবাবিলিটি অফ মেকিং অ্যাটলিস্ট ওয়ান টাইপ অফ এরর ইফ পারফর্ম ওয়ান ইন্ডিপেন্ডেন্ট টেস্ট। সো প্রথম একটা টেস্ট করলে আমাদের টাইপ 1 এররের সম্ভাবনা হচ্ছে 0.5, 0.05, যেটা আমরা প্রথমেই ধরে নিচ্ছি।
তো এইভাবে যদি আরেকটা করি, দুইটা করি, সেক্ষেত্রে অ্যাট লিস্ট একটা টাইপন এরর হবেই, তার সম্ভাবনা বেড়ে গেল 0.09। আমি যদি তিনটা টেস্ট করি আরেকটু বেড়ে গেল 0.14। সো এইভাবে আসলে বাড়তে থাকবে। এখানে হচ্ছে গ্রাফটা দেখানো হয়েছে যে আসলে কীভাবে বাড়তেছে। 28টা টেস্ট যদি আমি এভাবে করি, সেক্ষেত্রে আমার টাইপন এররের মানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে প্রায় 80% চলে গেছে। বাট আমার যেখানে থাকা উচিত ছিল 5%, সেইটা 80% চলে গেছে। সো আমাদের গ্রুপ সংখ্যা যত বাড়বে, আমি যদি অ্যাকুরেটলি পোস্ট অ্যানালাইসিস না করে জাস্ট র্যান্ডমলি টি টেস্ট করে ফেলি, তাহলে ঝামেলা আছে। অ্যানোভা থেকে আমাদের কখনোই টি টেস্টে যাওয়া পসিবল না, আমাদেরকে পোস্ট অ্যানালাইসিসের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট একটা মেথড ইউজ করতে হবে। কয়েকটা মেথড আছে, যে কোনো একটা ইউজ করলেই হবে ডিপেন্ডিং অন দ্য ডিজাইন। এইখানে সেই কথাটাই জাস্ট বিভিন্নভাবে বলা হয়েছে, বাংলা কথা বলে দিছে অলরেডি। সো লাস্টের পয়েন্টটা, ইফ অ্যানোভা ফাইন্ডস এ সিগনিফিক্যান্ট রেজাল্ট, না আমরা এই মাত্র যে আরে রান দিলাম, রান দিয়ে আমরা কিন্তু সিগনিফিক্যান্ট ডিফারেন্স পাইছি, চারটা গ্রুপের মধ্যে দেখা গেছে যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে উই ক্যান ইউজ পোস্ট হক টেস্ট। সো পোস্ট হক টেস্টের মধ্যে পপুলার হচ্ছে বনফেরনি, টুকি, এগুলা শুধু যে আর না স্পেসেসে গেলেও হচ্ছে আপনার এই অপশনগুলো পাবেন। সো দ্যাট অ্যাডজাস্ট ফর মাল্টিপল কম্পারিজনস টু ডিটারমাইন হুইচ মিনস ডিফার, মানে কোন এভারেজগুলো ডিফার করে। সো এখানে যে আমাদের যে পিভেলোটা এরকম বেড়ে যাচ্ছে, পোস্ট হক টেস্টগুলো করলে এইভাবে বাড়বে না, তারা সবসময় 5%-এর মধ্যেই থাকবে। এটা হচ্ছে এই টেস্টগুলোর সুবিধা। So, আমরা টি টেস্ট করবো না, আমরা বোন ফেরনি টেস্ট করবো, টুকি টেস্ট করবো, বা এগুলো অ্যাকচুয়ালি টি টেস্টেরই মডিফিকেশন, সে জাস্ট পি ভ্যালুটাকে অ্যাডজাস্ট করে দেয়। সো কমন হচ্ছে এই দুইটা। তো টুকি টেস্ট হচ্ছে টিপিক্যালি বেস্ট ওয়েন গ্রুপ সাইজগুলো যখন সমান হয় বা অলমোস্ট কাছাকাছি হয়। So, আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে প্রত্যেকটা গ্রুপে সমান সংখ্যক ছিল, 30টা করে ছিল। সো এইটাকে আমরা গ্রুপ সাইজ বলতেছি। আর ভেরিয়েন্সগুলো যেন সমান থাকে, মেইন কথা হচ্ছে যে আমাদের সবগুলা টেস্টই তখন খুবই ভালো কাজ করবে যখন আমাদের ডেটাটা নর্মালিটি অ্যাজিউম, মানে কি বলে, অ্যাজাম্পশনগুলো ফিল করে। আদারওয়াইজ দেখা যাবে যে আমাদেরকে হয়তো একটু কেএইচএসডি ইউজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের বোনফেরনি কারেকশন ইউজ করা লাগছে। সো বোনফেরনি কারেকশন কি করতেছে, সে ডিভাইস দ্য ডিজায়ার্ড সিগনিফিকেন্স লেভেল, মানে হচ্ছে আলফা, সেটাকে নাম্বার অফ কম্পারিজনস টু কিপ দ্য ওভারঅল টাইপ ওয়ান এরর রেট ইন ইন চেক। আচ্ছা, এটা হচ্ছে মানে নিচে রাখতে হবে না, মানে 5%-এর মধ্যে রাখবে, সেটা বুঝাইলাম আর কি। তো দেখি এখন এগুলো কিভাবে আরে করা যায়। আচ্ছা, এই কোডটা থাকলো এই জায়গায়, হ্যাঁ। সো দ্য ফলো, আমি লিখে রাখি নইলে আবার অনেকে মিস্টেক করবে। দ্য ফলোয়িং প্রসিডিওর ইজ রং। সো এই কথাটাকে আমি কেটে পোস্টকের পার্টে নিয়ে যাই, ওখানে রেখে দিচ্ছি। আমি এখানে লিখে নিচ্ছি উই নিড টু ইউজ পোস্ট হক টেস্ট। ওকে। সো এই টেস্টগুলো কিভাবে করা যায়, এটা করার ওয়ে হচ্ছে আমরা এই যে উপরে যে অ্যানোভাটা রান দিলাম, উপরে এটা, এটা আরেকবার রান দিয়ে নিই। সো এই ছিল আমাদের আউটপুট। হ্যাঁ, সো এই ছিল আমাদের আউটপুট। আর এই আমাদের এটা কোথায় সেভ ছিল, এটা সেভ করা ছিল হচ্ছে অ্যানোভা মডেলে। এই ভেরিয়েবলটাতে আমরা এটা অ্যাসাইন করে রাখছিলাম। সো এই অ্যানোভা মডেলটাকেই আমরা হচ্ছে পরবর্তীতে ব্যবহার করব এই পোস্ট অ্যানালাইসিসগুলো করার জন্য। সো টুকি এইচএসডি, যেটা প্রথম যে পয়েন্টটা ছিল টুকি, সেটার জন্য আমরা ইউজ করব হচ্ছে টুকি এইচএসডি। এটা খুব সম্ভবত স্ট্যাটস প্যাকেজের মধ্যেই আছে। হ্যাঁ, সো বেইজের মধ্যেই আছে এটা। সো এটার জন্য আপনাদেরকে কোনো কিছু ইনস্টল করতে হবে না। এটার ভিতরে আপনি জাস্ট ওই অবজেক্টটা দিয়ে, সরি, ভেরিয়েবলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গ্রুপ ডিফারেন্স আপনি জানতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তারপর হচ্ছে কনফিডেন্স লেভেল কত। সো আপনি যদি 5% সিগনিফিকেন্স লেভেলে কাজ করেন, সেক্ষেত্রে কনফিডেন্স লেভেল দিতে হবে 95। আপনি যদি 10% সিগনিফিকেন্স লেভেলে কাজ করেন, সেক্ষেত্রে কনফিডেন্স লেভেল দিতে হবে 90। সো এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 - 0.05। সেভাবে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা রান দিলে আউটপুটটা কি আসে সেটা বোঝাই। সরি। সো টু কি এইচএসডি, এই যে আউটপুটটা আমাদের আসলো, এখানে কয়েকটা কলাম আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপগুলা। সো এটা হচ্ছে সেই পেয়ারগুলো, যে প্লটটা পাশে রাখি। ওকে। সো এটা হচ্ছে বি আর এ এর মধ্যে ডিফারেন্স কেমন। সো এভারেজ ডিফারেন্স হচ্ছে 4। সো বি আর এ এর মধ্যে এভারেজ ডিফারেন্স হচ্ছে 4।
এবং এদের অ্যাডজাস্টেড পি ভ্যালু, সো পি অ্যাডজাস্টেড কিন্তু এটা। আমি যদি নর্মালি এ আর বি এর ডিফারেন্সটা দেখি, সেটা কত ছিল, এইটা ছিল সেই টেস্টটা। সেক্ষেত্রে আমাদের পি ভ্যালু ছিল 0.008, সো এটা কিন্তু সিগনিফিক্যান্ট। আর এখানে পি ভ্যালু কত আসছে, 0.001। পি ভ্যালুটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, কিন্তু বেড়ে যাওয়ার পরেও কিন্তু সে আসলে সিগনিফিক্যান্ট। তার মানে আমরা এখন বিশ্বাস রাখতে পারি যে না, আসলেই এ আর বি এর মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, তো এবার দেখি হচ্ছে পরেরটা, ডি আর এ, সরি সি আর এ, সরি সরি সরি, সি আর এ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। সো সি কোনটা, সি হচ্ছে এইটা, এ হচ্ছে এইটা। সো ডিফারেন্সটা আসলে এখানে ভিজুয়ালাইজ, মানে চোখেও দেখা যাচ্ছে ডিফারেন্স আছে, এবং এটার পি অ্যাডজাস্টেড ফ্লোরটা কিন্তু অনেক বেশি। এখন কথা হচ্ছে মাঝখানে দুইটা কলাম আমাদের কোন ইনফরমেশনটা দিচ্ছে। সো এটা আমাদেরকে বলতেছে যে ডিফারেন্সটা আসলে, মানে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সের রেঞ্জ কত, 95% কনফিডেন্স ইন্টারভালটা কত। সো এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি 0.5 থেকে 7.5 হইতে পারে। সো এই রেঞ্জের মধ্যে যেহেতু জিরো নাই, সেই সেন্সেও কিন্তু আমরা বলতে পারি যে 5% লেভেলে এটা সিগনিফিক্যান্ট। সো 5% লেভেল কেন বললাম, কারণ আমি পোস্ট হক টেস্টটা করছিলাম হচ্ছে 95% লেভেলে। সিমিলারলি আরো একটা যদি আমরা, আচ্ছা ইনসিগনিফিকেন্ট কোনটা হয়েছে, এই যে এটা ইনসিগনিফিকেন্ট। সো এখানে কি হইলো, ডি আর এ। সো ডি কোনটা ছিল, ডি ছিল এটা, আর এ ছিল এটা। সো এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে -3.43। সো ডি আর এ, ঠিক আছে, মানে চোখে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আসলে ডিফারেন্স আছে কিনা, বাট আমরা এইখান থেকে স্ট্যাটিস্টিক্যালি বুঝতে পারছি যে ডিফারেন্স এটা থাকার কথা। আর এটার এই কনফিডেন্স লেভেলটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে -6 থেকে 0। সো দেখেন, নেগেটিভ ভ্যালু থেকে পজিটিভে চলে গেছে, তার মানে জিরোটা কিন্তু এই রেঞ্জের মধ্যে ইনক্লুডেড। সো এই কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়েও আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এটা ইনসিগনিফিকেন্ট। আর পি ভ্যালুটা কত আসলো, পি ভ্যালুটা আসলো হচ্ছে 0.57। সো এটা অবশ্যই 0.5-এর চেয়ে বেশি। সো তার মানে হচ্ছে আমাদের এইটার জন্য নালটা হচ্ছে নট রিজেক্টেড। সো প্রত্যেকটার জন্যই কিন্তু নাল হাইপোথিসিস আছে এখানে, প্রত্যেকটা পেয়ার ওয়াইজ কম্পারিজনের জন্যই নাল হাইপোথিসিস আছে এবং অল্টারনেট হাইপোথিসিস আছে। সো নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে সেম অ্যাজ টি টেস্ট। সেখানে যেহেতু দুইটা গ্রুপ আছে, সো নাল হচ্ছে যে এই দুইটা গ্রুপের অ্যাভারেজ সেম, অল্টারনেট হচ্ছে এই দুইটা অ্যাভারেজ, এই দুইটা গ্রুপের অ্যাভারেজ সেম না, সিমিলারলি সবগুলোর জন্য। আচ্ছা, এইটা তো আমাদেরকে ইনসিগনিফিকেন্ট দিল। আমরা যদি ইউজুয়াল টি টেস্ট করতাম, সেটা ছিল এই যে এইটা, ডিআরএ। তো এটা রান দিয়ে দেখি। যখন আমরা ইউজুয়াল টি টেস্টটা করলাম, তখন কিন্তু আমাদের পি ভ্যালুটা কি দিল দেখেন, 0.02। তো সে কিন্তু আমাকে বলল যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। কিন্তু আমরা যখন কারেকশনটা করলাম ডিআরএ এর মধ্যে, এই মাল্টিপল কম্পারিজনের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা বা ইনফ্লেটেড পি ভ্যালুর যে সমস্যাটা, সেটার কারেকশনটা করার পরে আমাদেরকে পি ভ্যালুটা অ্যাডজাস্ট করে দিল যে না, এখানে আসলে ডিফারেন্সটা নাই 5% লেভেলে। তো এইভাবে হচ্ছে এই ব্যাপারটা কাজ করে। তো এটা ছিল 2K এইচএসডির ব্যাপারটা। আমরা যদি পেয়ারোস টি টেস্ট দেখি, এটা আসলে হচ্ছে বনফেরনি টি টেস্ট, ঠিক আছে। বনফেরনি কারেকশন বলা হয়, বনফেরনি কারেকশন। সো এটার জন্য আমরা ইউজ করি পেয়ার ওয়াইজ টি টেস্ট। সো এটাও মনে হয় স্ট্যাটস এর অন্তর্গত, হ্যাঁ স্ট্যাটস এর মধ্যে আছে এটা। সো এটার জন্য আপনাদেরকে কোনো কিছু ইনস্টল করতে হবে না, কারণ এখানে আমাদেরকে ডাটাগুলো অন্যভাবে দিতে হচ্ছে। ইউজুয়ালি আমরা কি করলাম, 2K এইচএসডি তে অ্যানোভার মডেলটাকে নিয়ে আসছি, এখানে পাস করে দিলাম। কিন্তু পেয়ার ওয়াইজ টি টেস্টের আমরা যদি ডকুমেন্টেশনটা দেখি, সেখানে দেখেন এখানে লেখা আছে এক্স এবং জেড, জি। সো এক্স হচ্ছে আমাদের রেসপন্স ভেরিয়েবল, মানে হচ্ছে ভ্যালুগুলো এটা, আর জি মানে হচ্ছে সেই গ্রুপগুলো। আর আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে এই পি ভ্যালু অ্যাডজাস্টেড মেথডটা কি হবে। সেখানে আমি ইউজ করছি হচ্ছে বনফেরনি। তো এখন আপনাদের জানার সুযোগ আছে যে আসলে, তাহলে তার মানে হচ্ছে এখানে যেহেতু আমি বনফেরনি দিলাম, তার মানে পি ভ্যালু অ্যাডজাস্টমেন্টের আরো অনেকগুলো মেথড আছে। সেই মেথডগুলো কি, আমি যদি এখানে ক্লিক করি পি ভ্যালু মেথড অ্যাডজাস্টেড, সে আমাকে ওখানে নিয়ে যাবে। সো মেথডগুলো হচ্ছে HOLM, হসবর্গ, হোমেল, তারপর বনফেরনি, BH, পাই, FDS। সো প্রত্যেকটারই নিজস্ব ইউজ আছে।
এবং এগুলোর পেপারগুলো এখানে দিয়ে রাখার কথা। হ্যাঁ, তো সবগুলোই রেফারেন্স দিয়ে রাখছে যে কোনটা আসলে কখন ইউজ হয়। সেইগুলো তো আসলে কেউ এইভাবে পড়ে দেখবে না। তো প্র্যাকটিসটা হচ্ছে এক একটা সেক্টরে এক এক ধরনের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তাদের এই পি ভ্যালু কারেকশন মেথডটা কোনটা ইউজ হবে সেটা প্রি ডিফাইন্ড। সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে কাজ করেন, সেখানকার ডিজাইনগুলো কেমন, ডেটাগুলো কেমন, এবং সেটার জন্য কোন পি অ্যাডজাস্টেড মেথডটা বেটার কাজ করবে। সো বন ফেরোনোটা কাজ করে হচ্ছে এইভাবে যে আমাদের যে পি ভ্যালুটা আসতেছে সেটাকে জাস্ট ডিভাইড করে দেয় নাম্বার অফ পেয়ার ওয়াইজ কম্পারিজনস দিয়ে। So আমি যদি এটাকে রান দিই, রান দিলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে একটা অনেকটা মানে কোরিলেশন ম্যাট্রিক্সের মতো, বাট এখানে আসলে কোরিলেশন ম্যাট্রিক্স না, এটা হচ্ছে এর সাথে বি এর কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেইটার পি ভ্যালুটা অ্যাডজাস্ট করে দিছে। So আমরা যদি ইউজুয়াল পি ভ্যালু দেখি সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে 0.008, বাট এখন কত আসছে? 0.002। সো এটা বেড়ে গেছে। সো এটা হচ্ছে ইনফ্লেশন, মানে এটা যে আমি পেয়ার ওয়াইজ কম্পারিজন করলাম সেখানে যে কমেছিল এটা একটু বাড়ায় দিছে। সো প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে এইভাবে বাড়ায় দিবে জিনিসটাকে। সো সেম কাজ কিন্তু প্রত্যেকটা পোস্ট হক টেস্টই সেম কাজ করে, আমাদের পি ভ্যালুটা যেটা আসবে সেটাকে ইনক্রিজ করে দিবে, এবং এই অ্যাডজাস্টমেন্টটা এক একটার এক এক মেথড আছে। আচ্ছা, তো সুবিধাটা কি? আগেরটার মধ্যে সুবিধা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই রেঞ্জ পাচ্ছি প্লাস ডিফারেন্সটা কত সেই টেবিলটার সাথে পেয়ে যাচ্ছি, বাট এখানে আমাদেরকে শুধুমাত্র এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে। কোথায়? সরি, শুধুমাত্র এই পি পি ভ্যালুগুলো দিচ্ছে, ওই বাকি ইনফরমেশনগুলো দিচ্ছে না। সো বাকি ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো? তো সেটার জন্য হচ্ছে আমাদের পি পি কি বলে টি টি ডট টেস্টগুলো আলাদাভাবে করা লাগলো। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আমি এটা এটা রাখছি just দেখানোর জন্য যে আমাদের যদি কোনো টেস্ট অ্যাভেলেবল না থাকে স্ট্যাটস প্যাকেজের মধ্যে বা বাই ডিফল্ট যদি না থাকে, সেক্ষেত্রে ডেক্স টুলস এরকম একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটার ভিতরে অনেকগুলো টেস্ট আছে। সেখানে আমি একটা মানে এক্সাম্পল দেখানোর জন্য শ্যাফি টেস্ট দেখাইলাম। সো শ্যাফি টেস্টের মধ্যেও মানে এই ফাংশনটার মধ্যে হচ্ছে আমাদের অ্যানোভার যে মডেলটা আছে যেটা সেভ করে রাখছিলাম সেটাকে পাস করে দিতে হয়, এখানে গ্রুপ লিখতে হয় এবং কনফিডেন্স লেভেল লিখতে হয়, সিমিলার টু কি এইচএসটি। তো এটা রান দিলে আমাদেরকে হচ্ছে অনেকটা ওই সিমিলার ওইটার মতোই ইনফরমেশন গুলো দিবে, এখানে গ্রুপ গুলো দিচ্ছে, ডিফারেন্স গুলো দিচ্ছে, আর পি ভ্যালু গুলো অ্যাডজাস্ট করে দিচ্ছে। কথা হচ্ছে পি ভ্যালুর অ্যাডজাস্টমেন্ট কিন্তু ওই আগে যেটা টুকিতে দেখছিলাম সেম ওইরকম না, এখানে কিন্তু চেঞ্জ আছে। যদি টুকিটা রান দিই এখন, তো দুইটা পাশাপাশি রাখলে বুঝবেন যে কোনটা কনজারভেটিভ বেশি। কনজারভেটিভ মানে হচ্ছে পি ভ্যালুটাকে একটু বেশি বাড়ায় দিচ্ছে, অ্যাডজাস্টমেন্টটা বেশি করতেছে। সো অ্যাডজাস্টমেন্টটা বেশি করতেছে হচ্ছে এই শ্যাফি টেস্ট। তো শ্যাফি টেস্টটা তখন বেশি কাজে লাগে যখন আমাদের গ্রুপের সংখ্যা অনেক বেশি থাকে। তো এখানে আমাদের কাছে গ্রুপ ছিল 4টা। সো সেটার জন্য হয়তো আমাদের শ্যাফি টেস্টটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা এইচএসডি দিয়েই কাজ করে ফেলতে পারতেছি। কিন্তু যদি দেখা যায় আমাদের গ্রুপের সংখ্যা 10টা বা 8টা, সেক্ষেত্রে হচ্ছে শ্যাফি টেস্টটা বেটার কাজ করবে, কারণ সে হচ্ছে অনেক বেশি কনজারভেটিভ, সে পি ভ্যালুটাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে, মানে অনেক বেশি ইনক্রিজ করে দেয়। সো এইটাই ছিল আসলে আজকের ক্লাসের সবকিছু। আমি একটু স্লাইডে যাই। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এই পর্যন্ত আজকের ক্লাসে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, এটা আসলে এক্সারসাইজে দেওয়া যাইতো, বাট অন্য ভেরিয়েবল দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে দিই ক্লাসটা শেষ করার আগে। ধরেন আমার এইম হচ্ছে এই ডেটা সেটের মধ্যে যে কম্পিউটার ইউজেস এই জিনিসটা জিপিএ এর সাথে কিভাবে রিলেট করে, লাইক ল্যাপটপ ইউজারদের জিপিএ কি বেশি না কম, বা ডেস্কটপ ইউজারদের জিপিএ অন্য কোনো গ্রুপের সাথে ম্যাচ করে কিনা, ল্যাপটপ ইউজারদের সাথে ডেস্কটপ ইউজারদের জিপিএ কিরকম ভ্যারি করে। সো এইটা ধরেন আপনাদের কোয়েশ্চেন, কিভাবে কি করা যায়। তো যেটা করতে পারি সেটা হচ্ছে আমি লিখে রাখি এক্সাম্পল, কি নামে সেভ করবো ডেটা, কি কি আছে। ওকে, আমি ডেটা নামে সেভ করি। ভাইয়া এটা ডেটা, শর্টকাট কিটা কি চাঙ্কের লেখা শর্টকাট? ও চাঙ্কে লেখা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্ট আই। হ্যাঁ, কন্ট্রোল অল্ট আই। সো আই না? একটা একটা ট্রিক দেখাই দিই, আপনারা যখন শর্টকাট জানবেন না, ধরেন
জানতেছেন না, সেক্ষেত্রে এইটা দিয়ে তো আপনার শর্টকাট নিয়ে আসেন, তাই না? সো এখানে মাউসটা নিলে এই যে হোভার করলে আচ্ছা কিন্তু আচ্ছা ঠিক পাশে আছে। দেখাচ্ছে। হ্যাঁ, সো ভুলে যাওয়ার কোনো চান্স নাই। প্রথম প্রথম সবাই ভুলে যায়, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। ইভেন আপনি যে জিজ্ঞেস করছেন আমাকে, আমার কিন্তু মাথার থেকে বলিনি, আমার হাতের থেকে আসছে। আমি কিবোর্ডে নিয়ে দেখছি যে আসলে আমি কোনগুলা চাপ দিছি। সে কন্ট্রোল অল্ট আই। আচ্ছা, সো ডেটা, রিড এক্সেল, রিড এক্সেল। ডেটাটা কোত্থেকে লোড করব? ডেটা থেকে, স্টুডেন্ট সার্ভে ডেটা, ঠিক আছে। সো স্টুডেন্ট সার্ভে ডেটার অবস্থাটা দেখে নেই। সেটা আমাদের কমন পরিচিত ডেটা সেট, সেটা নিয়েই কথা বলি। আমাদের টার্গেট হচ্ছে দুইটা ভেরিয়েবল নিয়ে, একটা হচ্ছে কম্পিউটার না এটা, আর একটা হচ্ছে জিপিএ। সো অ্যানোভা করবো। তার আগে সামারিটা চেক করে নেই। সামারি অফ ডেটা অনলি দুইটার জন্য, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে কি জিপিএ। আচ্ছা, কম্পিউটারটা ফ্যাক্টর ছিল না, সো এই বান্দাকে আমি ফ্যাক্টরে চেঞ্জ করে নিই। ডেটা মিউটেড কম্পিউটার, যদিও এটা জরুরি না, ফ্যাক্টরে চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নাই, বাট এটা গুড প্র্যাকটিস যেহেতু, সেজন্য আমি করে নিচ্ছি। সো এবার সামারিটা চেক করি। কম্পিউটার ইউজার 20 জন, 80 জন, 11 জন। সো এখানে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে স্যাম্পল সাইজ খুবই ভ্যারি করতেছে। ল্যাপটপ ইউজারের সংখ্যা খুবই বেশি, ট্যাবলেট ইউজারের সংখ্যা খুবই কম। সো এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ডেটা। এবার অ্যানোভা রান করব। সো মডেল অ্যানোভা মডেল এসটিইউ এভাবে নাম দিয়ে রাখলাম। এওভি, এটার ভেতরে দিচ্ছি জিপিএ ডিপেন্ডস অন কম্পিউটার। এবার ডেটাটা কোনটা? ডেটা রান দিলাম। সামারিটা চেক করি। সামারি ফর অ্যানোভা মডেল 2, এটা। সো নাম দিলাম। ওকে, সো আমাদের পি ভ্যালু আসলো হচ্ছে 0.656। ওকে, তার মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট। এই কম্পিউটার ইউজেজের সাথে এটার কোনো রিলেশনশিপ নাই, আমাদের অ্যানোভা এটা বলতেছে। তো আমি বিশ্বাস করি না, হ্যাঁ, কারণ আমাদের এখানে স্যাম্পল সাইজের ঝামেলা ছিল। আমি যেটা করবো সেটা একটু ভিজুয়ালাইজ করে নিই। সবসময় এটা একটা চোখে দেখে নেওয়া ভালো। তো ভিজুয়ালাইজ কিভাবে করব? করবো হচ্ছে যেটা জিজি প্লট অ্যাস্থেটিক, এক্স এ দিব হচ্ছে জিপিএ, কালারিং করব হচ্ছে, কালারিং করব না, আমি জিওম হিস্টোগ্রাম করব। কালারিং না করে ফেস ট্র্যাপ করব। ফেস ট্র্যাপ ভার্স, আচ্ছা ভার্স এভাবে না লিখে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই টিল্ডা দিয়ে, টিল্ডা দিয়ে আমি যদি কম্পিউটারটা লিখে দিই তাহলেই হবে। এন্ড কল ইকুয়াল টু 1। তো এটা রান দিলে আমরা এইরকম দেখতে পাচ্ছি। সো ঝামেলা আছে, অনেক ধরনের ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে আমি দেখে বুঝতেছি ডেটা খুবই স্প্রেড, মানে স্প্রেড কিংবা ডেটা হয়তো কম থাকার কারণে একটা সমস্যা হতে পারে, কারণ এখানে ট্যাবলেট ইউজারদের জিপিএটা খুবই স্প্রেড এবং ডেটার সংখ্যাও কম। তো এখানে নাম্বার কয়টা ছিল? মাত্র 11টা। সো এখানে একটু ঝামেলা থাকতে পারে। আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ডেটার সামারিটা দেখে নিব, মানে গ্রুপ বাই সামারি। সো গ্রুপ বাই কম্পিউটার, তারপর হচ্ছে, সরি, তারপর হচ্ছে সামারাইজ মিন অফ জিপিএ। নাম টাম দিলাম না, জাস্ট রান দিয়ে ফেলি। সো এখানে দেখা যাচ্ছে যে ডেস্কটপ ইউজারদেরটা একটু বেশি, বাট স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট কিনা সেটা আমরা এখান থেকে পাচ্ছি না, এই ইনফরমেশন থেকে পাচ্ছি না। সো এখন যেটা করব হচ্ছে, যদিও ইনসিগনিফিক্যান্ট, আমি আমার মনের খুঁতখুঁতানি দূর করার জন্য পোস্ট অফ করবো। আমি নাম দিচ্ছি টুকি এইচএসডি, কোনটা নাম দিব? অ্যানোভা মডেল এসটিইউ। কি দিল আমাদেরকে? সো ল্যাপটপ ডেস্কটপ কোনো পার্থক্য নাই, পি ভ্যালু সবগুলাই 0.0 হচ্ছে বেশি। So আমাদের আমাদের মানে এইটার সাথে এইটা একদম ম্যাচ করে যায়। আমাদের অ্যানোভা বলছে কোনো ধরনের পার্থক্য নাই, এখানেও বলছে কোনো ধরনের পার্থক্য নাই। ঠিক আছে, পার্থক্য হইতে পারে এমন একটা ভেরিয়েবল দেখি কি হইতে পারে। এমপ্লয়মেন্ট, লেটস সে এমপ্লয়মেন্টের সাথে স্পেন্ডিং। আমি যদি এখন এটা রান দেই, এমপ্লয়মেন্টের সাথে স্পেন্ডিং আলাদা একটা মডেল।
অ্যানোভা মডেল এসটিইউ 2, 2 এবং 2 কি প্ল্যান করছিলাম? স্পেন্ডিং এবং এমপ্লয়মেন্ট। সো স্পেন্ডিং, এমপ্লয়মেন্ট, খেয়াল করেন আমি এমপ্লয়মেন্টটাকে কিন্তু এখন ফ্যাক্টরাইজ করি নাই। সো এটা ফ্যাক্টরাইজ করতে হবে এমন কোনো কথা নাই, আনলেস এটা নিউমেরিক হিসেবে আছে, কিন্তু এটা আসলে ক্যাটাগরি। ওইরকম হইলে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে করে অ্যানোভা তাকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হিসেবে কনসিডার করে। তো এটা রান দিচ্ছি, এখানে পি ভ্যালু বেশি আসছে, তার মানে এটাও আসলে ভ্যারি করে না। আমি যদি 2 কেজি দুটো দেই, সে দেখাচ্ছে -3, -76, -73। সো পার্থক্য যদিও বেশি, বাট এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। তো এটা আসলে একটু ভিজুয়ালাইজ করে নিলে ভালো হয়। সো এটাও ভিজুয়ালাইজ করি। সো আগের ডেটাগুলো একদম কপি করে নিয়ে আসি, কোডগুলো, সরি। এখানে যদি আমি দেখি এমপ্লয়মেন্ট রাখলাম এখানে গ্রুপ বাইতে, স্পেন্ডিং রাখলাম এভারেজে, সো এটা রান দিলাম। আচ্ছা, সো এটা অনেক কম লাগতেছে, এমপ্লয়মেন্টের এভারেজ স্পেন্ডিং খুবই কম, সো এটা আসলে সিগনিফিক্যান্ট হওয়া উচিত ছিল। তো আমি যদি একটু স্পেন্ডিং দিস এমপ্লয়মেন্ট দ্বারা রান দেই, ওকে। সো ভিজুয়ালাইজেশন করে দেখা যাচ্ছে সমস্যাটা হইল ফুল টাইমে এই যে অল্প কিছু আউটলায়ার ছিল, পার্ট টাইমে অল্প কিছু আউটলায়ার ছিল, সেই আউটলায়ারগুলোর কারণে এখানে এভারেজে বেশি দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমি অ্যানোভা করলাম, সেই অ্যানোভাটাই বিটুইন সাম স্কোয়ার এবং উইদিন সাম স্কোয়ার এইসব কনসিডার করে টোরে হাবিজাবি করে আমাকে বলো যে আসলে ডিফারেন্সটা সিগনিফিকেন্ট না, এটা ভাই খুবই বড়। আউটলার কি মানে এই বায়োগ্রাম থেকে চেক করে নাকি বক্স প্লট করে দেখে আউটলার এনশিওর করার জন্য? এটা বক্স প্লট দিয়ে করা যায়, বাট আমি এখানে হিস্টোগ্রাম দিয়ে দেখছি, বক্স প্লট দিয়ে দেখি, জিওম বক্স প্লট। না আমরা যখন আউটলার হ্যাঁ, যখন এখানে আউটলায়ার আসছে। এটা আসলে কাজ করতে করতে বুঝে যাবেন, ডেটা দেখলে বুঝতে পারবেন যে এখানে আসলে ঝামেলা থাকতে পারে কি পারে না। যেহেতু স্পেন্ডিং ডেটা নিয়ে কাজ করতেছি, স্পেন্ডিং ভেরিয়েবল, সেইখানে এমন মানুষ থাকবেই যারা উল্টাপাল্টা স্পেন্ড করে। তো সেই জিনিসটা এখানে থাকবেই, এটা মানে কিছু হচ্ছে থাকা স্বাভাবিক, ব্যাপারটা এরকম। আচ্ছা, এই কোডগুলো থাকলো, আপনার প্র্যাকটিস করে নিন।